আমরা প্রথমে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ ডিজাইন করছি, তার লেআউট ড্র করে তোমরা জমা দিছো। তারপর সেই লেআউটের উপর ভিত্তি করে তোমরা ওয়াটার ডিমান্ড বের করছো। তো এই যে তোমরা ওয়াটার ডিমান্ড বের করছো, ওয়াটার তো আসলে সেই পারপাসে কোন একটা পারপাসে ব্যবহৃত হচ্ছিল। এখন ওয়াটার ব্যবহৃত হয়ে যাওয়ার পর ওয়েস্ট ওয়াটারটা কোথায় যাবে? কারণ ওয়াটার যখন ব্যবহৃত হবে, ওয়াটার ব্যবহৃত হওয়ার পর ওটা তো ওয়েস্ট ওয়াটার হয়ে যাবে, তাই না? তো এই ওয়েস্ট ওয়াটার যেগুলো জেনারেট হবে, তো এই ওয়েস্ট ওয়াটারকে আমরা কিভাবে প্রত্যেকটা সোর্স থেকে কালেক্ট করে ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত নিয়ে যেতে পারি, সেটার জন্য আমাদের দরকার যে একটা কালেকশন সিস্টেম। তো সেই কালেকশন সিস্টেম ডিজাইন করাটাই আমরা আজকে ক্লাসের মাধ্যমে দেখব। তো আমরা কি ডিজাইন করতে যাচ্ছি এটা বুঝতে পারতেছো? জি স্যার। সুয়েজ সিস্টেমটা মেইনলি ডিজাইন করার জন্য। তো এই যে আমরা কালেকশন সিস্টেম ডিজাইন করব, তো কালেকশন সিস্টেম ডিজাইন করার আমাদের প্রথম স্টেপটা কি হবে? আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের কত পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট হইতে পারে, এবং এই যে আমাদের যে ওয়েস্ট ওয়াটার জেনারেট হবে এটা আসলে কার উপর নির্ভর করতেছে? এটা কিন্তু নির্ভর করতেছে ওয়াটার ডিমান্ডের উপর। কারণ ওয়াটার ডিমান্ডের একটা অংশই কিন্তু আসলে ওয়েস্ট ওয়াটার হিসেবে আসবে। তো আমরা দেখবো যে বিভিন্ন এরিয়ার জন্য আমরা ওয়াটার ডিমান্ডের বিভিন্ন পার্সেন্টেজ ওয়েস্ট ওয়াটার হিসেবে আনি। আরো কিছু ওয়েস্ট ওয়াটার আসবে, যেমন এই সিওয়ার সিস্টেমের মধ্যে যদি স্টর্ম ওয়াটার আসে, সেইটা একটা কন্ট্রিবিউশন করতে পারে। আর আরেকটা হতে পারে যে রেইন ওয়াটার ইনফিল্ট্রেশন হইতে পারে। অর্থাৎ যেই সোর্স থেকে এই কালেকশন সিস্টেমের মধ্যে ওয়াটার আসতে পারে, সেই ওয়াটারের কোয়ান্টিটিটাকে আমাকে আগে বের করতে হবে। তো আমরা প্রথমে বের করব আমাদের ওয়েস্ট ওয়াটার কতটুকু আসে, এবং সেই ওয়েস্ট ওয়াটারের উপর ভিত্তি করে আমরা এই কালেকশন সিস্টেম ডিজাইন করব। এবং সবার শেষে গিয়ে আমাদের এটার একটা লং প্রোফাইল দেখাইতে হবে, অর্থাৎ আমরা কি স্লোপে নিয়ে এইটাকে সরাসরি আমরা ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত নিয়ে যেতে পারবো। তো এই কয়েকটা অংশ আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। তো আমাদের প্রথমে জানতে হবে যে স্যানিটারি সিওর সিস্টেম আসলে কয় ধরনের হইতে পারে। তো আমরা এখানে একটু দেখি যে আমাদের কয় ধরনের সিওর সিস্টেম আছে। তো এই স্লাইডটা এটা স্নিগ্ধা আফসানা ম্যাডামের, তো এটা তোমাদের দিয়ে দেবো, এটা দেখে আমি পড়াচ্ছি। আর আমরা মেইনলি আসলে আমাদের ল্যাব ম্যানুয়ালটাই ফলো করব, ঠিক আছে? তো দেখো আমাদের যে সিওর সিস্টেম আছে, মেইনলি আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি: সেপারেট সিওর সিস্টেম, কম্বাইন্ড সিওর সিস্টেম, আর পার্শিয়ালি কম্বাইন্ড সিওর সিস্টেম। তো এদের নাম থেকে কিন্তু আসলে এদের ফাংশনটা অনেকটা বোঝা যাচ্ছে। তো আমরা এটা একটু ডিটেলস পড়ি। তো এই যে এইখানে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেপারেট সিওর সিস্টেম। তো সেপারেট সিওর সিস্টেম কেন বললাম? দেখো এই ফিগারে আমরা এখানে কিছু হাউস দেখতে পাচ্ছি। তো যা ওয়েস্ট ওয়াটার আসবে এটা কিন্তু আসলে কালেকশন সিস্টেমের মাধ্যমে তার ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত যাবে, এবং এই যে আমাদের ওয়েস্ট ওয়াটার সোর্স থেকে ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত নিয়ে যাওয়ার যে কালেকশন সিস্টেম, সেটা কিন্তু আমরা সিওর সিস্টেম বলতেছি। তো এখানে হাউস থেকে বা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ যেহেতু আমরা চিন্তা করতেছি, তো এখান থেকে যে সিওয়েজ গুলো জেনারেট হবে, যে সিওয়েজ গুলো জেনারেট হবে, সেগুলো আমরা একটা সেপারেট কালেকশন সিস্টেমের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত নিয়ে আসতেছি। আর আরেকটা কালেকশন সিস্টেম, এটা হচ্ছে যে স্টর্ম সিওয়ার। অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ রান অফ আসে, এবং সেই রান অফ সবসময় যে সয়েল দিয়ে ইনফিল্ট্রেট করে নিচে চলে যাবে এটা নিশ্চিত করা যায় না। তো এই কারণে ওয়াটারটা যাতে দাঁড়াতে না পারে, এই কারণে এটাকে কোন একটা সিওয়ার সিস্টেমের মাধ্যমে আমরা স্টর্ম ওয়াটারটাকেও কিন্তু সরাই ফেলি। তো সেটাকে আমরা বলবো যে এটা স্টর্ম সিওয়ার। তো এখানে খেয়াল করো যে স্যানিটারি সিওয়ার আলাদা সিস্টেম এবং স্টর্ম সিওয়ার আলাদা সিস্টেম, অর্থাৎ দুই রকম সিস্টেম। এবং সবই এখানে যেহেতু স্টর্ম সিওয়ারে আমার ওয়েস্ট কম থাকে এবং
এই কারণে এটাকে কিন্তু আমরা সরাসরি ন্যাচারাল ওয়াটার বডিতে দিয়ে দিতে পারবো। কিন্তু এই যে স্যানিটারি সিওয়ার যেগুলো আসবে, তোমরা তো এর আগের ক্লাসগুলোতে দেখছো যে স্যানিটারি সিওয়ার কোথায় কোথায় জেনারেট করতে পারে। তো স্যানিটারি সিওয়ার যেগুলো আসবে সেগুলো তো ওয়েস্ট ওয়াটার, তো এগুলোকে কিন্তু সরাসরি আমি রিভারে দিতে পারবো না। এগুলো যদি সরাসরি রিভারে দেওয়া হয় তাহলে কিন্তু পরিবেশের ক্ষতি হবে এবং পরিবেশ দূষণ হবে। তো সেটা যাতে না হয় এই কারণে এটাকে ট্রিটমেন্ট প্ল্যান্টে নেওয়া হয়। সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে এটাকে এই ওয়াটারকে ট্রিট করা হয়। তোমরা ওয়াটার ট্রিটমেন্টের যে প্রসিডিউর গুলো শিখছো, তোমার কেমিক্যাল প্রসেস হইতে পারে, এটা নন কেমিক্যাল প্রসেস হইতে পারে, বা যেগুলো তোমরা পড়ছো আর কি সোজা কথা। তো এখানে ট্রিটমেন্ট করার পর এই ট্রিটেড ওয়াটারকে ন্যাচারাল ওয়াটার বডিতে ডিসচার্জ করা হবে। তো এখানে সুবিধা এবং অসুবিধাটা দেখো। এখানে সুবিধাটা হচ্ছে যে এখানে আমি এই স্টর্ম ওয়াটারকে কোনো ট্রিটমেন্ট ছাড়াই সরাসরি ন্যাচারাল ওয়াটার বডিতে ডিসচার্জ করতে পারছি। আর আরেকটা সুবিধা যে যেহেতু এই স্যানিটারি সিওয়ারের সাথে স্টর্ম সিওয়ারটা মিশতেছে না, তার মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে শুধুমাত্র এই স্যানিটারি সিওয়েজটা আসতেছে। তো সেখানে কিন্তু এই ট্রিটমেন্ট প্ল্যান্টের লোড কম আসবে, অর্থাৎ সেখানে কম পরিমাণ ওয়েস্ট ওয়াটার আসতেছে। আর এই সিস্টেমের সবচেয়ে বড় যে অসুবিধাটা দেখো, এখানে কিন্তু আমি দুইবার এই কালেকশন সিস্টেমটা ডিজাইন করতেছি। এখানে তার স্যানিটারি সিওয়ার একবার ডিজাইন করতেছি, আর এখানে স্টর্ম সিওয়ার একবার ডিজাইন করতেছি। তার মানে এখানে একটা ম্যাসিভ ইনভেস্টমেন্ট দরকার হবে এবং এখানে কিন্তু খরচ বেশি হবে। এইটা তার অসুবিধা। তো এরপরে আমরা যে সিস্টেমটা দেখব, এই যে এই সিস্টেমটা, এটাকে আমরা বলতেছি যে কম্বাইন্ড সিওর সিস্টেম। তো কম্বাইন্ড সিওর সিস্টেমে দেখো আমরা একটা মাত্র সিওর কালেকশন সিস্টেম রাখতেছি, অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ থেকে যে স্যানিটারি সিওরটা জেনারেট করবে সেইটাও এই ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে। আবার যখন বৃষ্টিপাত হবে সেই স্টর্ম ওয়াটারটাও কিন্তু এর মধ্যে প্রবেশ করে সরাসরি ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত আসতেছে এবং তারপর এটা ট্রিটেড হয়ে এটা ন্যাচারাল ওয়াটার বডিতে ডিসচার্জ হচ্ছে। তো তাহলে দেখো এই যে আমরা এর আগে যেটা দেখলাম এটার সাথে এটার মূল পার্থক্যটা বুঝতে পারতেছো, যে এখানে কিন্তু আমাদের দুইটা আলাদা সিস্টেম আর এখানে দুইটা কম্বাইন্ড সিস্টেম। এই কারণে এটা নাম হচ্ছে কম্বাইন্ড সিওর সিস্টেম। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে কম্বাইনটা করলে স্যার বেশি কস্টলি হয়ে যাচ্ছে না? না, কম্বাইন্ড করলে তো খরচ কম হবে, কারণ তোমাকে দুইবার কাজ করতে হচ্ছে না। খরচ তো আসলে অনেক অনেক মানে অনেক বিষয় থেকে আসে। মনে করো যে তোমার লেবার কস্ট আছে, তারপর যে ল্যান্ড দিয়ে নিয়ে যাবে সেখানে তো কিছু ক্ষতিপূরণও দিতে হয়, এরকম অনেক ধরনের খরচ আছে। তো সেখানে কিন্তু দেখা যায় যে সেপারেটটাই খরচটা বেড়ে যায়। আবার এটা মেইনটেনেন্স করা লাগবে, তো মেইনটেনেন্সের জন্য কিন্তু একটা খরচ আছে। তো যেহেতু এখানে আমরা সবটাকে একটাকে কম্বাইন্ড কম্বাইন্ড উপায়ে আনতে পারতেছি, এই কারণে এখানে খরচটা কম। কিন্তু এখানে অসুবিধা যেটা সেটা হচ্ছে যে যখন স্টর্ম ওয়াটারের মধ্যে আসবে তখন ট্রিটমেন্ট প্ল্যান্টে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্ট ওয়াটার চলে আসবে, তো সেখানে ট্রিটমেন্ট প্ল্যান্টে উপর চাপ বেশি যাবে, এটা একটা অসুবিধা। তো দেখো যেখানে ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হয় সেখানে আসলে এইটা ডিজাইন করা উচিত। তো মনে করো যে কোথায় কোথায় কোন কোন দেশ আছে যে সবসময় বৃষ্টিপাত হয়, মোটামুটি যে বিষুবরেখার কাছাকাছি যে সমস্ত দেশ, যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপর দক্ষিণ আমেরিকায় কিছু দেশ আছে, ওইখানে কিন্তু সারা বছরই বৃষ্টিপাত হয়, পরিচালন বৃষ্টিপাত হয়। তো ওইখানে কিন্তু এরকম সেপারেটটাই করা উচিত। কিন্তু আমাদের দেশে কি সারা বছর বৃষ্টিপাত হয়? না স্যার। আমাদের দেশে বর্ষাকালে বৃষ্টিপাত হয়, আর অন্য সময় হালকা কিছু বৃষ্টিপাত হয়। তো যেখানে বৃষ্টিপাত একটা নির্দিষ্ট সময় হয় বা বছরের এক কম সময় হয়, সেখানে তো যদি এই সেপারেট সিস্টেম ডিজাইন করা হয় সেখানে তো আসলে স্টর্ম সিওয়ার যেটা থাকবে সেটা বছরের বেশিরভাগ সময় কিন্তু এটা অকেজো পড়ে থাকবে। তো সেখানে তার কিন্তু মেইনটেনেন্সের সমস্যা হবে, কারণ যখন একটা সিওয়ারের মধ্য দিয়ে
ওয়েস্ট ওয়াটার যাবে না, সেখানে কিন্তু কিছু ডেব্রিস বা সেডিমেন্ট পড়ে যেতে পারে, এবং ওইটা মানে বিভিন্ন কারণে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট এসে সেই পাইপটাকে ব্লক করে দিতে পারে, অর্থাৎ এটা মেইনটেনেন্স ঝামেলা হয়ে যাবে। তো এই কারণে আসলে এটা তার পরিবেশের উপর নির্ভর করবে যে কোথায় আসলে কোনটা দেওয়া উচিত। তো দেখো আমাদের যে দুইটা সিস্টেম দেখলাম, এখানে প্রত্যেকেরই কিছু ইউনিক সুবিধা আছে, আবার প্রত্যেকেরই কিছু ইউনিক অসুবিধা আছে। তো এই দুইটাকে আমরা একসাথে কম্বাইন করে আরেকটা সিস্টেম দেখতে পারি। তো এটাকে বলা হচ্ছে যে পার্শিয়ালি কম্বাইন্ড অর পার্শিয়ালি সেপারেট সিস্টেম। তো এইখানের এই সিস্টেমটার কনসেপ্টটা কি? এই সিস্টেমটার কনসেপ্ট হচ্ছে এখানে দুইটা কম্বাইন্ড, অর্থাৎ স্যানিটারি সিওয়ার এবং স্টর্ম ওয়াটার একটা কালেকশন সিস্টেমের মাধ্যমে আসতেছে, এবং এখানে খেয়াল করো যে এখানে আমি একটা উইয়ার রাখতেছি, অর্থাৎ যখন টোটাল ফ্লো এর পরিমাণ কম হবে তখন তো এই উইয়ার পার হয়ে এটা কিন্তু এই ন্যাচারাল ওয়াটার বডিতে সরাসরি আসতে পারবে না, অর্থাৎ যখন মোটামুটি এটার ফ্লো কম থাকবে তখন এটা ঘুরে এটা ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাবে। কিন্তু যখন মনে করো অনেক বৃষ্টিপাত হচ্ছে, হঠাৎ করে বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে, তো তখন তো ট্রিটমেন্ট প্ল্যান্ট ওভারফ্লো করতে পারে। তো তখন যাতে ট্রিটমেন্ট প্ল্যান্ট ওভারফ্লো না করে, এই কারণে এখানে যেহেতু উইয়ার সেট করা আছে, তো যদি ওয়েস্ট ওয়াটারের পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে এটা ওভারফ্লো করে রিভারে যাবে। তো দেখো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু পরিমাণ ওয়েস্ট ওয়াটার যে রিভারে যাচ্ছে সেটা অ্যালাউ করতেছি, কারণ আমরা যদি এটা ওভারফ্লো অ্যালাউ না করতাম তাহলে আমাদের অনেক ধরনের অসুবিধা হইতে পারতো, যে তোমার যে এরিয়াটা আছে সেই এরিয়াতে পানি জমা যেতে পারতো, তারপর তার যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে ওভারলোড হয়ে যাবে, এরকম অসুবিধা আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু পরিমাণ ওভারফ্লো রিভারে অ্যালাউ করতেছি। তো এই অ্যালাউ করার পিছনে কিন্তু লজিক আছে, কারণ এই যে একদম অতিরিক্ত বৃষ্টিপাত এটা তো খুবই একটা র্যান্ডম ইভেন্ট, এবং এটা খুবই রেয়ার একটা ইভেন্ট। এটা হয়তো বছরে 1-2 বার বা মনে করো 2-3 বছরে একবার, মানে এটার একটা রিটার্ন পিরিয়ড ধরে এটা ডিজাইন করা হয়। এবং এই যে উইয়ারের যে হাইট হবে সেটাও কিন্তু আসলে একটা স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে ঠিক করা হয়। আমি যদি উইয়ারের হাইটটা অনেক বেশি রাখি তাহলে কি এটাকে ওভারফ্লো করতে কিন্তু আরো বেশি পরিমাণ ফ্লো দরকার হবে, আবার যদি উইয়ারের হাইটটা ছোট রাখি তাহলে কিন্তু এটা সহজে ওভারফ্লো করে যাবে। তো এগুলো আসলে নির্ভর করবে যে তার স্টর্মের রিটার্ন পিরিয়ড কিরকম বা অন্যান্য ফ্যাক্টরের উপর, যে এটা এখানকার জনসংখ্যার বৃদ্ধির হার কিরকম, মানে অনেকগুলো বিষয় আছে আর কি। তো অত ডিটেলস আমরা এখন যাব না। তো এখন আমরা তিনটা সিস্টেম যেটা দেখলাম, তো এটার বেসিক পার্থক্য এবং ফাংশন বুঝতে পারতেছো তোমরা? জি স্যার। পার্শিয়ালি কম্বাইন্ডটা ইউজ কেন, মানে মেইনলি করা হয় কেন? হ্যাঁ, কম্বাইনটায় কি দেখতেছো? কম্বাইনটায় সিওয়ার্স, কম্বাইন্ডটা দুইটা একদমই সেপারেটেড। না না, কম্বাইন্ডে তো দুইটা একসাথে, অর্থাৎ না স্যানিটারি মানে সিওয়ার আর স্টর্ম ওয়াটার একসাথে। সিঙ্গেলটা তো স্যার একেবারেই সেপারেটেড, আর কম্বাইন্ডটা তো একসাথেই সবকিছু। হ্যাঁ, কম্বাইনটা একসাথে আর পার্শিয়াল কম্বাইন্ডটা কেন ইমপ্লিমেন্ট করা হয়? হ্যাঁ, পার্শিয়াল কম্বাইনটা যে বললাম, যে যদি হঠাৎ করে অনেক বেশি রেইনফল হয়, তো তখন তো তুমি সব ওয়েস্ট ওয়াটারকে তো ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই কারণে যখন ওই বাড়তি, হ্যাঁ মানে বাড়তি ওয়াটারটাকে আমি রিভারে তখন ফেলে দেবো, বুঝতে পারছি স্যার। কারণ ওই অতটুকুর জন্য যদি আমি সিস্টেমটাকে ডিজাইন করতাম তাহলে আমার ডিজাইন খরচ আরো বেশি বেড়ে যেত, যেটা হয়তো সারা বছর কোনো কাজেই লাগতো না। কারণ এই যে এরকম প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু অনেক খরচ, তো এরকম করে আসলে খরচটা একটু কমানোর চেষ্টা করা হয়। আর ইঞ্জিনিয়ারিং ডিজাইন কি? ইঞ্জিনিয়ারিং ডিজাইন কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স এর উপর অনেকটা রিলেটেড। আমরা তো মনে করো সবসময় যে পিক ফ্লো বা মানে পিক আওয়ারকে এটা মেইনটেইন করবে বা এটা সার্ভিস দেবে, ওইভাবে ডিজাইন করতে গেলে দেখা যাবে যে আমার অনেক বেশি ডিজাইন করতে হচ্ছে। তো যেহেতু আমাদের ডিজাইনের সাথে খরচেরও একটা সম্পর্ক আছে, তো আমরা ওই সব বিষয়ে চিন্তা করেই এই বিষয়গুলো ঠিক করা হয় যে কোনো কোনো সময় এটা আমরা ফেল করতে দেবো, এবং সেটা যাতে ফ্রিকোয়েন্ট না হয়।
মনে করো একটা সহজ উদাহরণ দেই, মনে করো রাস্তা, ঠিক আছে, যে রোডের যে উইডথ ঠিক করা হয় বা কয় লেন দেওয়া হবে, ঠিক আছে, তো ওইটা কিন্তু নির্ভর করে ট্রাফিক ফ্লো এর উপর। এখন মনে করো যে প্রতি বছরে হয়তো কিছু দিনে ট্রাফিক অনেক বেশি থাকে, তো সেইটা ধরে যদি তুমি ডিজাইন করো, দেখা যাবে যে তোমার ওই একই রোড হয়তো 4 লেন করতে হচ্ছে, কিন্তু বছরের অন্যান্য সময় দেখা যাবে যে 2 লেন থাকলেই যথেষ্ট ছিল। তো এই যে বাড়তি 2 লেন, আমি যদি ওই একদম পিক ডিমান্ড ধরে ডিজাইন করতে যাই, তাহলে তো খরচ অনেক বেশি বেড়ে যাবে, এবং এখানে ল্যান্ড অ্যাকুইজিশনের কস্ট আছে, আরো বিভিন্ন ধরনের কস্ট আছে। তো মানে বেশিরভাগ সময় যাতে এটা আসলে সার্ভিসেবল থাকে সেটা আসলে এনশিওর করা হয়। এটা তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মনে করো যে স্ট্রাকচারের যে লোডটা ধরে, লোড ফ্যাক্টর, ঠিক আছে, লোড ফ্যাক্টর কত, তুমি ডেড লোডের ক্ষেত্রে 1.2 ধরো, লাইভ লোডের ক্ষেত্রে 1.6 ধরো। এই যে এটা বেশি, তুমি লাইভ লোডের ক্ষেত্রে কেন বেশি ধরতেছো? কারণ লাইভ লোডের আনসার্টেনিটি বেশি, ডেড লোডের আনসার্টেনিটি কম। এটা তো স্ট্রাকচারের ক্ষেত্রে করো। তোমার এই যে ওয়াটার ফ্লো যে পিকটা ধরতেছো, পিকও কিন্তু আসলে এটার উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা কিন্তু সবসময় একদম মানে এক্সট্রিম কেসের জন্য ডিজাইন করব না, কারণ এক্সট্রিম কেসের জন্য ডিজাইন করতে গেলে আমার ডিজাইনটা ইকোনমিক নাও হইতে পারে। তো কনসেপ্টটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আমরা মোস্ট ফ্রিকোয়েন্টের জন্য ডিজাইন করব, করে এক্সট্রিম কেসের জন্য কিছু প্রভিশন রাখবো। হ্যাঁ, সেটাই। তো তাহলে আমরা দেখলাম 3টা সিওর সিস্টেম। তো এখন আমরা শিখবো যে কিভাবে আমরা ওয়েস্ট ওয়াটার ক্যালকুলেশন করি। তো আমাদের এটা ডিজাইন করার জন্য বেসিক ডিজাইন কনসিডারেশনস কি হবে? আমাদের প্রথম স্টেপ হবে যে ওয়েস্ট ওয়াটার কতটুকু আসবে সেটা বের করে ফেলা, এবং কোন সেকশনে কতটুকু আসবে এটা কিন্তু এক এক সেগমেন্টে এক রকম হবে। অর্থাৎ এটা ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যত যেতে থাকবে সেখানে তত বেশি ওয়েস্ট ওয়াটার আসতে থাকবে, এবং যেখানে ওয়েস্ট ওয়াটার বেশি সেখানে আমরা পাইপের ডায়ামিটার বেশি রাখবো, যেখানে ওয়েস্ট ওয়াটার কম সেখানে পাইপের ডায়ামিটার কম রাখবো। এবং এই যে আমরা এখানে কিন্তু একটা হাইড্রোলিক ডিজাইনও করব। আমরা এখানে ম্যানিংস ইকুয়েশন ব্যবহার করব, এবং ম্যানিংস ইকুয়েশন কোনটা? ম্যানিংস ইকুয়েশন হচ্ছে এইটা। অর্থাৎ আমরা এখান থেকে তার ভেলোসিটি এবং স্লোপ এগুলো ঠিক করব। তো আমরা এই ইকুয়েশনটার সহজভাবে করার জন্য আমরা এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ব্যবহার করব। তো এই গ্রাফটা কিভাবে দেখতে হয় সেটা আমরা একটু পরেই দেখব। তো এখন আমরা সিওর সিস্টেমের কিছু এলিমেন্ট শিখতে হবে। তো এই এলিমেন্ট গুলো আমাদের জানতে হবে, কারণ কোথায় থেকে আসলে আমাদের সিওরের ওয়াটার আসতেছে সেটা একটু দেখি। তো আমাদের কি কি ধরনের সিওর আছে দেখি, এখানে খেয়াল করো। এই ফিগারটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এখানে আমাদের স্যানিটারি সিওয়ারটা কোথায় থেকে যাত্রা শুরু করবে? সে হাউস থেকে আসবে না? জি স্যার। হ্যাঁ, এটা তো হাউস থেকে আসবে। তো তাহলে হাউস থেকে একটা কালেকশন সিস্টেমের মাধ্যমে, দেখো এই যে এখানে বলছে যে সিওয়ার ফ্রম হাউস, এখান থেকে সে কোথায় আসতেছে? ল্যাটারাল অর ব্রাঞ্চ সিওয়ার। এখন এটা তো দেখাইছে আসলে একটা হাউস থেকে, বা এরকমও হইতে পারে যে অনেকগুলো হাউস একসাথে কানেক্টেড আছে, সেইখান থেকে এইটা আলটিমেটলি এইখানে আসতেছে। মনে করো যে 2-3টা হাউস এইভাবে কানেক্টেড আছে, অর্থাৎ কয়েকটা হাউস থেকে ওয়াটার এসে এটা কোথায় আসতেছে? ল্যাটারাল
or branch sewer. তো এরকম তো আরো ব্রাঞ্চ সিওয়ার থাকতে পারে। দেখো যে এই যে এখানে একটা ব্রাঞ্চ সিওয়ার আছে, অর্থাৎ এই ব্রাঞ্চ সিওয়ারটাও কিন্তু অনেকগুলো হাউস সিওয়ার থেকে এই সিওয়েজটা নিয়ে আসছে। স্যার হ্যাঁ বলো। স্ক্রিনে কিছু কালো কালো ব্লক দেখা যাচ্ছে, লেখাগুলো দেখা যাচ্ছে না, কিছু লেখা। এই যে এটা কালো তাই না? জি স্যার। হ্যাঁ এটা এটা আসলে আমি দূর করতে পারতেছি না, এটা পাশে সরা রাখছি, সমস্যা নাই। এইটা তো দেখতে পারতেছো। তো তাহলে ল্যাটারাল সিওরে আসতেছে, হাউস থেকে যে সিওর গুলো আসতেছে সেগুলো এসে ল্যাটারাল সিওরে পড়তেছে। এখন এরকম কয়েকটা ল্যাটারাল সিওর আবার একটা মেইন সিওরে গিয়ে পড়বে। দেখো এই যে এখানে একটা মেইন সিওর দেওয়া আছে। তো এই যে পাশ থেকে আমরা চিন্তা করি, কারণ এখানে তো সম্পূর্ণটা দেখানো যাবে না, আমরা একটা এলিমেন্টটা চিন্তা করতেছি। তো মনে করি এখানে একটা মেইন সিওর আসতেছে, বা এটা এই যে এদিক থেকে একটা মেইন সিওর আসতেছে। অর্থাৎ ওয়াটার প্রথমে আসতেছে হাউস সিওরে, হাউস সিওর থেকে যাচ্ছে ল্যাটারাল আর ব্রাঞ্চ সিওরে, আবার কয়েকটা ব্রাঞ্চ সিওর গিয়ে পড়তেছে একটা মেইন সিওরে। তো এই যে মেইন সিওর গেল, এই যে এটার কথা একটু পরে বলতেছি। তো মেইন সিওর গেল, এখন এরকম আরো কয়েকটা মেইন সিওর থাকতে পারে। তো কয়েকটা মেইন সিওরের এই ওয়েস্ট ওয়াটার গিয়ে পড়বে একটা ট্রাঙ্ক সিওরে, ট্রাঙ্ক সিওরটা আরো বড়। তো এই যে দেখো এই যে এখান থেকে একটা মেইন সিওর গেছে, এখান থেকে একটা মেইন সিওর গেছে, গিয়ে কোথায় পড়ছে একটা ট্রাঙ্ক সিওর। অর্থাৎ মেইন সিওর যে সিওয়েজটা আছে সেটা সরাসরি গিয়ে ট্রাঙ্ক সিওর, এবং এই ট্রাঙ্ক সিওরটাই আমরা আসলে আমাদের এই ক্লাসে ডিজাইন করব। ট্রাঙ্ক সিওরের মাধ্যমেই যাবতীয় যা ওয়েস্ট ওয়াটার আছে সেটা ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত যাবে। তো তাহলে ওয়াটার কোথায় থেকে কোথায় যাচ্ছে আবার বলি। প্রথমে হাউস থেকে এটা আসবে কোথায়, ল্যাটারাল আর ব্রাঞ্চ সিওরে। এরকম কয়েকটা ব্রাঞ্চ সিওর গিয়ে পড়বে একটা মেইন সিওরে, আবার এরকম কয়েকটা মেইন সিওর গিয়ে পড়বে কোথায়, একটা ট্রাঙ্ক সিওরে। তো এই ট্রাঙ্ক সিওর সমস্ত ওয়েস্ট ওয়াটার নিয়ে সে ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত চলে যাবে, এবং আমরা কিন্তু এই ট্রাঙ্ক সিওরটা ডিজাইন করব। তো এটা বুঝতে পারতেছো যে কি কি এলিমেন্ট আছে? হ্যালো। জি স্যার বুঝতে পারতেছি। জি স্যার, বুঝছি স্যার। তো এরপর দেখো, আচ্ছা তোমরা ম্যানহোল তো দেখছো তাই না? ম্যানহোল চেনো তো সবাই। তো ম্যানহোল দেখছো, ম্যানহোল কেন দেয় চিন্তা করছো কখনো? স্যার তো অ্যাকচুয়ালি মেইনটেনেন্সের জন্য তো দেখো। হ্যাঁ মেইনটেনেন্স মানে দেখো খেয়াল করো যে যখন কয়েকটা সিওয়ার লাইন একটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেইখানে কিন্তু আসলে সেডিমেন্টেশন হওয়ার পসিবিলিটিটা বেশি। অর্থাৎ যেহেতু এখানে যদি আমি এই যে এই ম্যানহোলটা না দিতাম, তাহলে এখানে যেহেতু ইন্টারসেক্ট করতেছে, তার মানে এখানে কিন্তু সেডিমেন্টেশন হয়ে এই সিওয়ার লাইনটা কিন্তু অকেজ হয়ে যেতে পারে। তো যেহেতু সিওয়েজের সাথে সবসময় কিছু সলিড ওয়েস্ট আসে, এবং সলিড ওয়েস্ট আসলে অনেক ধরনের হতে পারে, সেটা আমরা যাচ্ছি না, কিন্তু আমরা বুঝি যে সিওয়ার সাথে কিন্তু কিছু কিছু সলিড ওয়েস্টও আসে। তো এই সলিড ওয়েস্ট গুলো একটা নির্দিষ্ট সময়ের পর পর কিন্তু এটাকে পরিষ্কার করতে হয়। ক্ষেত্রে খেয়াল করে দেখো যে সিটি কর্পোরেশন কিন্তু মাঝে মাঝে এই যে ম্যানহোলে মানুষ নামায় দেয়, বা কোনো মেশিন দিয়ে ভিতর থেকে ময়লা তুলে আনে। তো এটা যদি না করতো তাহলে কিন্তু এই যত ভালো সিওএস সিস্টেমই ডিজাইন করা হোক না কেন, এটা কিন্তু কিছুদিন পর অকেজ হয়ে যাবে। তো তাহলে এই মেইনটেনেন্সের জন্য কিন্তু ম্যানহোল দিতে হবে। তো ম্যানহোল সাধারণত কোথায় দেওয়া হয়, যে এখানে অনেকগুলো পাইপ ইন্টারসেক্ট করে। দেখো এখানে এটা গেছে, এটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করছে, বা যেখানে ডায়ামিটার চেঞ্জ হয়ে গেছে,
বা যেখানে এই ওয়েস্ট ওয়াটারের ফ্লো, অর্থাৎ যেখানে ওয়েস্ট ওয়াটারের ভেলোসিটি কমে যেতে পারে, ঠিক আছে? মনে করো যে ওয়েস্ট ওয়াটার আসতেছে, আসার সময় কোনো কারণে তার স্লোপ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সেখানে তার ভেলোসিটি কমে গেছে। এখন যেখানে ভেলোসিটি কমে যাবে সেখানে কি সেডিমেন্টেশন হওয়ার পসিবিলিটি বেশি, তাই তো? তো এই যে যেখানে তার সেডিমেন্টেশন হইতে পারে সেখানে এই ম্যানহোলটা দিতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের একজন স্টুডেন্ট অ্যাবসেন্ট স্যার, আইডি 2। তো ও স্যার জাস্ট নাও ফোন দিয়েছিল ওর। তো তাহলে দেখো এই যে ম্যানহোলের মাধ্যমে কিন্তু মেইন সিওয়ারের মাধ্যমে ওয়েস্ট ওয়াটারটা ট্রাঙ্ক সিওয়ারে আসতেছে। তো আমরা ক্যালকুলেশন করব যে, অর্থাৎ আমাদের একটা এখানে যে এক্সাম্পলটা দেখানো আছে, দেখো এটা আমরা একটু ফিগারের মাধ্যমে বুঝি, এটা একটু বড় করলে মনে হয় ভালো হয়। দেখো এখানে আমাদের প্রথমে দেখি যে মেইন সিওরের যে ছোট যে সিওর গুলো সেগুলো আপাতত এখানে আমরা চিন্তা করতেছি না। খেয়াল করো যে এখান থেকে এই যে আমাদের কতগুলো এরিয়া আছে, তাই না? দেখো এখানে এরিয়া ধরি, এরিয়া 1, তারপর এরিয়া 2, এরিয়া 3। তো এই এরিয়াগুলো কিসের উপর ভিত্তি করে সিলেক্ট করছে? তোমরা যখন এই ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ ডিজাইন করছো, তোমরা রেসিডেন্সিয়াল জোন ধরছো, কমার্শিয়াল জোন ধরছো, তারপর ইন্ডাস্ট্রিয়াল জোন ধরছো। তো এই প্রত্যেকটা এরিয়াকে আমরা একটা ইউনিট হিসেবে ধরতেছি। তো প্রত্যেকটা ইউনিটেই কিন্তু আসলে ওয়েস্ট ওয়াটার জেনারেট করবে, তাই না? তো এই যে প্রত্যেকটা এরিয়া থেকে যে ওয়েস্ট ওয়াটার জেনারেট করতেছে সেটাকে আমরা একটা মেইন সিওরের মাধ্যমে এনে সরাসরি ম্যানহোলে রাখতেছি। তো এই যে এরিয়া 1 থেকে আমাদের ম্যানহোল গুলোর পজিশনটা দেখাই এবং আমাদের যে মেইন ট্রাঙ্ক সিওর সেটার পজিশনও দেখি। দেখো আমাদের ট্রাঙ্ক সিওর হচ্ছে এইটা, এবং ম্যানহোলের পজিশন গুলো কোথায় কোথায় আছে? এখানে 1, এখানে 2, এখানে 3, 4, 5, 6, 7, এটা একটু পাশে সরে গেছে, 8, এটা 9। এখন এই যে এরিয়া 1 থেকে যে ওয়েস্ট ওয়াটারটা আসবে সেই ওয়েস্ট ওয়াটারটা এই যে এখানে আসতেছে, এই যে এখানে গিয়ে পড়তেছে। দেখা যাচ্ছে এটা? তো দেখো এই যে এরিয়া 1 থেকে সমস্ত ওয়েস্ট ওয়াটারকে আমি একটা মেইন সিওরে নিয়ে আসতেছি এবং সেই মেইন সিওরটা 1 নম্বর ম্যানহোলে গিয়ে পড়তেছে। তাহলে কি ওই ওয়াটার গুলো কোথায় চলে আসলো? এখন ট্রাঙ্ক সিওরে চলে আসলো না? জি স্যার। দেখো এটা কিন্তু বুঝতে হবে খুব ভালো মতো, কারণ এটা বুঝতে পারলে তোমার ডিজাইনটা করা খুব ইজি। এটাই বোঝার চেষ্টা করো খুব ভালো মতো। তারপর দেখো যে এরিয়া 2, এটা এই যে এই এরিয়াকে আমরা এরিয়া 2 বলছি। তো এরিয়া 2 থেকে যে ওয়েস্ট ওয়াটার আসবে সেটা একটা মেইন সিওরের মাধ্যমে ম্যানহোল 2 তে আসতেছে। দেখো তারপর এরিয়া থেকে ওয়েস্ট ওয়াটারটা ম্যানহোল 2 তে আসতেছে। আবার এরিয়া 4, এরিয়া 5, এরিয়া 6, এটা হয়তো এই পর্যন্ত আনা সম্ভব হয় না, এই কারণে এটা এখানেই দিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে এরকম করতে হইতে পারে, সবটাই যে ম্যানহোলে পর্যন্ত আনা যাবে এটাও সবসময় হয় না, তবে ম্যানহোলে পর্যন্ত নিয়ে গেলে তার মেইনটেনেন্স করাটা সুবিধা হবে। তারপর দেখো যে এরিয়া 8 এর ওয়েস্ট ওয়াটারটা এখানে আসতেছে, এরিয়া 9 এরটা এই পর্যন্ত আসতেছে, এরিয়া 10, এরিয়া 11 এরটা এই ম্যানহোলে আসতেছে, এরিয়া 12। তাহলে দেখো এই যে প্রত্যেক এরিয়া থেকে যে ওয়েস্ট ওয়াটারটা জেনারেট আসতেছে সেটা সরাসরি কোথায় গিয়ে পড়তেছে? আমাদের এই ট্রাঙ্ক সিওরে গিয়ে পড়তেছে। এবং এই যে এখানে আছে ট্রিটমেন্ট প্ল্যান্ট।
তো একটা বিষয় চিন্তা করো যে আমি যত ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যাচ্ছি তার ওয়েস্ট ওয়াটারটা বাড়তেছে না? দেখো এই যে আমাদের 1-2 পর্যন্ত যে ট্রান্সসিভারটা আছে সেখানে কতটুকু ওয়েস্ট ওয়াটার আসতেছিল? শুধুমাত্র এরিয়া 1 থেকে আসতেছিল। আবার যখন আমরা দেখব যে 2 থেকে 3 পর্যন্ত যখন যাব তখন দেখো যে এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3 তিনটা ওয়েস্ট ওয়াটার আসতেছে। আবার যদি দেখো 3 থেকে 4 পর্যন্ত যাও, কার কার ওয়েস্ট ওয়াটার আসবে বলো তো? 3 থেকে 4 স্যার যা আছে সব আসবে না? যতগুলো আসবে সবগুলো এসে সেগুলো পড়ে যাবে। হ্যাঁ, তার মানে যত ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যাচ্ছ তত কিন্তু তোমার ওয়েস্ট ওয়াটারটা বাড়তেছে। তো এখন যে আমরা বের করব আমরা প্রত্যেক এরিয়া থেকে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার আসতেছে সেটা যদি জানতে পারি তাহলেই তো আমরা জানতে পারবো যে আমাদের এই টোটাল ট্রান্সসিভার কত পরিমাণ ওয়েস্ট ওয়াটার আসতেছে। তো এটাই আমরা শিখবো যে আমরা একটা এরিয়া থেকে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট করে সেটা কিভাবে বের করে এবং সেটা কিভাবে আসলে ট্রান্সসিভারে আমরা ক্যালকুলেশন করি। তো দেখো এটা আসলে কিউমুলেটিভ হারে বাড়তেছে। একটু চিন্তা করে দেখো যে আমি যখন 1 থেকে 2 তে যাচ্ছি শুধু 1 আসতেছে, তারপর 2 থেকে 3 তে যাচ্ছি 1 2 3 আসতেছে, তারপর যখন 3 থেকে 4 এ যাচ্ছি 1 2 3 4 5 7 আসতেছে। মানে যেটা যেখানে তুমি দিচ্ছ তোমাদের এক এক জনের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ডিজাইন এক এক রকম, তো তোমরা সুবিধা মতো এরকম একটা ট্রান্সসিভার দেবে এবং ট্রান্সসিভারটা স্ট্রেট লাইন রাখার চেষ্টা করো, কারণ আমরা তো এডুকেশনাল পারপাস এটা শিখতেছি। তো স্ট্রেট লাইন রাখলে তোমাদের লংজিটিউডিনাল প্রোফাইল ড্র করাটা ইজি হবে এবং এমন ভাবে আসলে এই ট্রান্সসিভারটা নিয়ে যাওয়ার চেষ্টা করো যাতে আমি সব এরিয়া থেকেই ওয়েস্ট ওয়াটারকে নিয়ে এসে ম্যানহোল গুলোতে রাখতে পারি। এবং ম্যানহোল গুলো সাধারণত কোথায় দেওয়ার চেষ্টা করবে? দেখো এগুলো কি রোড না, অর্থাৎ যেখানে রোডের জাংশন হয়েছে সেখানে ম্যানহোল গুলো রাখতে হবে। তো এটা বুঝতে পারতেছো কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমরা দেখি যে প্রত্যেকটা এরিয়া থেকে তার ওয়েস্ট ওয়াটারটা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। স্যার টোটাল এরিয়াতে কি ট্রান্সসিভার একটাই থাকতে হবে নাকি একের বেশিও থাকতে পারে? ট্রান্সসিভার যেমন মানে স্যার এখানে একটা রাস্তা ইন্ডাস্ট্রিয়াল একটা ভিলেজের স্যার। জন্য একটাই রাখো, কিন্তু স্যার প্র্যাকটিক্যালে তো মনে করো যে মিরপুর থেকে একটা ট্রান্সসিভার যাবে, ঠিক আছে, জি স্যার। বা মনে করো বিভিন্ন এলাকা থেকে, এবং সবগুলো গিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে কিন্তু একটা লাইনই আসবে। জি স্যার। বা ট্রিটমেন্ট প্ল্যান্টে যদি ট্রিটমেন্ট প্ল্যান্টটা অনেক বড় হয় বিভিন্ন লাইন থেকে আসতে পারে। তো আমরা তো যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ দেখতেছি, তো এই ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের জন্য আমরা একটাই ট্রান্সসিভার রাখবো, কারণ ওই ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের জন্যই তো একটা ট্রিটমেন্ট প্ল্যান ডেডিকেটেড রাখছো তোমরা, তাই না? নদীর পাশে জি একটা স্যার। রাখছো না? জি স্যার। হ্যাঁ, তো ওই ট্রিটমেন্ট প্ল্যান তো এটার বাইরে থেকে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করবে না। তো আমরা ধরতেছি যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ভিলেজে যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা আছে সেটা এই ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ওয়াটারটাই শুধু treat করবে। তো আর কারো প্রশ্ন আছে? স্যার এটা তো স্ট্রেট একটা লাইন দিয়ে করাটা সম্ভব হবে না, কারণ মানে আমরা যেভাবে ড্রয়িংটা করছি স্যার, মানে একটা তো রেক্টেঙ্গুলার শেপ এবং অনেকগুলা রাস্তা আছে স্যার। হ্যাঁ, একটা মেইন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাবে না? বাট স্যার ওই পর্যন্ত আসতে গেলে তো আরো লাগবে না স্যার সিভার? আচ্ছা, আমি একটু দেখাই ড্র করে, ঠিক আছে? তোমরা কিরকম ড্র করছিলে আমার তো মনে নাই, তাও মনে করো একটা দেখাই। মনে করো, আচ্ছা হোয়াইট বোর্ডে দেখি। এই তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ, এখানে আছে রিভার এবং এখানে আছে ট্রিটমেন্ট প্ল্যান্ট। ঠিক আছে, যেহেতু নদীর পাশে ট্রিটমেন্ট প্ল্যান্ট, তো বিভিন্ন এরিয়া আমরা একটু চিন্তা করি। এইখানে কিছু রেসিডেন্সিয়াল জোন আছে,
আচ্ছা, রোড গুলো তো দেখালাম না এখানে, তোমাদের তো রোড আছে অবশ্যই, এটা একটু ভুল হয়েছে। মনে করি এরকম টিপিক্যাল একটা ড্র করলাম, খুব তাড়াতাড়ি একটা ড্র করলাম। আরো কিছু রোড চিন্তা করি, এখানে হয়তো একটা রোড আছে, এই মাঝখান দিয়ে একটা রোড আছে আর কি। তো এইটাকে কোন দিক দিয়ে নিলে ভালো হয় বলতো? আমি যদি ট্রাঙ্কসিওরটাকে এই বরাবর রাখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় না? এই বরাবর। জি স্যার। তো তাহলে অন্যান্য এরিয়া থেকে যে ওয়েস্ট ওয়াটারটা আসবে সেটা হয়তো এই যে মনে করো এখানে আমি একটা ম্যানহোল দিতে পারি, অর্থাৎ এই যে এই দুইটা এরিয়া থেকে এখানে আসতেছে, তারপর এই দুইটা এরিয়া থেকে হয়তো এখানে আসতেছে, এই এরিয়া থেকে এখানে আসতেছে, এই দুই এরিয়া থেকে হয়তো এখানে আসতেছে, এইভাবে আর কি। অর্থাৎ এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তবে তোমার যাতে খুব বেশি ঝামেলা না হয় সেইভাবেই করো। তাহলে ম্যানহোল গুলো কোথায় কোথায় পড়তেছে? এখানে একটা ম্যানহোল আসবে, এখানে একটা ম্যানহোল আসবে, এখানে, এইখানে, এইখানে। আর মেইনলি তোমরা খোঁজো যে কোথায় তোমাদের রাস্তার ইন্টারসেকশন আছে, এবং ট্রাঙ্কটা স্ট্রেট লাইন রাখার চেষ্টা করো, কারণ এটাকে যদি আবার ঘুরাইতে যাও তোমাদের আসলে তোমাদেরই বেশি সমস্যা হবে। তো এটাকে মোটামুটি স্ট্রেট লাইন রাখতে পারো। তো এটা কিন্তু আসলে সবার জন্যই প্রযোজ্য, কারণ এখানে আমি তো একটা আন্দাজে একটা ড্র করছি, কারোর সাথে মিলছে কিনা জানি না, না মিলারই কথা। তো বুঝতে পারছো কনসেপ্টটা কিভাবে আমি ট্রাঙ্কসিওয়ারটা বসাচ্ছি? মানে ট্রাঙ্কসিওয়ারটা বসাইতে হবে এই চিন্তা করে যে আমি যা ওয়েস্ট ওয়াটার আসবে সবগুলোকে তো আমাকে ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত নিয়ে যেতে হবে। তো ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত আমার এই ট্রাভেলটা যাতে মোটামুটি একটা স্ট্রেট লাইন হয় সেটা চিন্তা করে। তো প্র্যাকটিক্যালি তো সবসময় স্ট্রেট লাইন থাকে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ট্রাঙ্ক লাইন ঘোরানো দরকার হইতে পারে, তো সেটা পরের বিষয়। আমরা আপাতত স্ট্রেটটা দিয়ে শিখবো। তো এখানে কারো প্রশ্ন আছে? না স্যার, আপাতত নাই। ঠিক আছে। তো তাহলে আমরা যেহেতু এখন ওয়েস্ট ওয়াটারটা বের করব, তো আমাদের ওয়েস্ট ওয়াটারটা কোথায় কোথায় থেকে আসতেছে? দেখো আমাদের ওয়েস্ট ওয়াটারটা আসতেছে ডোমেস্টিক স্যানিটারি ওয়েস্ট ওয়াটার আসতেছে, তারপর ইন্ডাস্ট্রি থেকে আসবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, তারপর আসবে স্টর্ম ওয়াটার, আর আরেকটা অংশ আসবে ইনফিল্ট্রেশন থেকে, অর্থাৎ ওই সিওর সিস্টেমে তার আশেপাশের যে সয়েল থাকবে সেইখান থেকে কিছু পরিমাণ ইনফ্লো কিন্তু আসতে পারে। তো সেটাও আমাদের ধরতে হবে, কারণ এটা সাধারণত আসে। তো এই আমাদের ওয়েস্ট ওয়াটারের সোর্স। তো আমাদের প্রথমে বের করি যে সরাসরি ইন্ডাস্ট্রি এবং সরাসরি ডোমেস্টিক থেকে কি কি ওয়েস্ট ওয়াটার আসতেছে। তো এটার জন্য দেখো আমাদের একটা টেবিল ব্যবহার করব, অর্থাৎ এভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লোটা কিভাবে বের করব। তো খেয়াল করো যে ইন্ডাস্ট্রিতে যে ওয়াটার ডিমান্ডটা আছে তার 90%ই হচ্ছে ওয়েস্ট ওয়াটার হিসেবে আসতেছে। তারপর রেসিডেন্সিয়াল জোনে যাও, রেসিডেন্সিয়াল জোনে তার 70%, অর্থাৎ ওয়াটার ডিমান্ডের 70% ওয়াটার আসতেছে ওয়েস্ট ওয়াটার হিসেবে। একইভাবে ঠিক ইনস্টিটিউশনাল জন্য 70%, কমার্শিয়ালের জন্য 70%। তো তাহলে তোমরা তো ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেশন করছোই, তো সেটা সরাসরি একটা পার্সেন্টেজ ধরে আমরা এভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো বের করবো।
তো এবং এগুলো তুমি এই টেবিল 1 থেকে নিতে পারো। তো এটা বুঝতে পারতেছো? মনে করো একটা উদাহরণ বলি, মনে করো একটা ইন্ডাস্ট্রিতে ওয়াটার ডিমান্ড কত, মনে করো 50,000 লিটার। তো 50,000 লিটারের 90% করো, কত আসে? 50,000 ইন্টু 0.9, 45,000 লিটার। অর্থাৎ এই 45,000 লিটার কিন্তু ওয়েস্ট ওয়াটার হিসেবে আসবে। তো এইটা গেল তার এভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো। এখন তার আরেকটা অংশ কোথায় থেকে আসবে? এটাকে তুমি একটু টেবুলার ফরম্যাটে লেখো, তাহলে আমার মনে হয় সুবিধা হয়। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, তোমরা এটার চেয়ে কিছু একটা ভালো আনা যায় কিনা সেটা দেখো আর কি। তো এগুলো তো লাগবে না, এটা আমি উদাহরণ দেখানোর জন্য বলতেছি। তো দেখো আমাদের যে এরিয়া গুলো আছে, ঠিক আছে, তুমি তোমার এরিয়া যে কটা হয় এবং যে নাম তুমি পছন্দ করো সেটাই দাও। তার এরিয়াটা আমাকে লিখতে হবে, কারণ এরিয়াটার উপর নির্ভর করবে সেখানে কি পরিমাণ ইনফিল্ট্রেশন আসবে বা স্টর্ম ওয়াটার কত আসতে পারে, এগুলোর জন্য আমাদের এরিয়াটা দরকার হবে। তো তোমরা যেহেতু অটোক্যাডে করছো, সব ডাইমেনশন হয়তো আগের রিপোর্ট গুলোতে দেখাইতে পারো নাই। তো তোমাদের এরিয়া বের করার জন্য সরাসরি অটোক্যাড থেকে তোমরা এরিয়াটা নিতে পারো। আর তোমরা যে পপুলেশনটা ধরছো সেই পপুলেশনটা দিতে পারো। আর কমেন্ট সেকশনটার জন্য একটা জায়গা রাখতে পারো, কারণ কোনো সময় আমাদের বাড়তি কোনো তথ্য দরকার হইতে পারে, তো সেটা আমরা এই কমেন্ট সেকশনে দিতে পারি। আর তোমরা যখন যে ওয়াটার ডিমান্ডটা বের করছো, সেইগুলোর জন্য একটা এরকম কলাম বানাইতে পারো। তো ওয়াটার কনজাম্পশন থেকেই তো আসবে কি এভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো, তাই তো? কিছুক্ষণ আগে তো আমরা সেটাই শিখলাম। এই যে খেয়াল করো, এখানে কি বলছে যে অ্যাভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো। তো অ্যাভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লোটা আমরা দেখো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলতেছি যে তার ওয়াটার ডিমান্ডের 90% ওয়েস্ট ওয়াটার হিসেবে আসতেছে। তারপরে একইভাবে কমার্শিয়াল জোনের ক্ষেত্রে তার ওয়াটার ডিমান্ডের 70% ওয়েস্ট ওয়াটার হিসেবে আসতেছে। তো এটাই সেখানে আমি এভাবে দেব। তো টেবুলার ফরম্যাটে থাকলে তোমাদের জন্য এটা ট্র্যাক রাখা সুবিধা হবে এবং আমারও দেখতে সুবিধা হবে। তো এটা তোমার যে ইউনিটে আসবে, ইউনিট কনভার্সন দরকার হলে তোমরা অন্য ইউনিটের জন্য আরেকটা কলাম বানাইতে পারো। তো এখন এটা তো আমরা আসলাম এভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো। তোমরা ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করার সময় কি একটা পিক ফ্যাক্টর ব্যবহার করছো না? তো এই ওয়েস্ট ওয়াটার ক্ষেত্রেও আমাকে একটা পিক ফ্যাক্টর ধরতে হবে। তো পিক ফ্যাক্টরটা যার যে এরিয়া, রেসিডেন্সিয়ালের জন্য একরকম পিক ফ্যাক্টর, তার কমার্শিয়াল জোনের একরকম পিক ফ্যাক্টর, ইন্ডাস্ট্রিয়াল জোনের একরকম পিক ফ্যাক্টর। তো যার যে পিক ফ্যাক্টরটা সেটা আমি সেই কলামে লিখবো। দেখো ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য পিক ফ্যাক্টর কত, 2.1, ইনস্টিটিউশনের জন্য এটা 4, কমার্শিয়ালের জন্য 1.8। এখানে দেখো রেসিডেন্সিয়াল কিন্তু নাই, তাই না? তো তার মানে কি রেসিডেন্সিয়াল জন্য কি পিক ফ্যাক্টর নাই? স্যার গ্রাফ থেকে স্যার ভ্যালু নিতে হবে। হ্যাঁ, এটার জন্য আমরা গ্রাফ থেকে ভ্যালু নেব। তো এই যে দেখো এখানে গ্রাফটা দেওয়া আছে, ম্যানুয়ালও দেওয়া আছে। এই গ্রাফটা আমরা কি বলছে এখানে, পিকিং ফ্যাক্টর ফর রেসিডেন্সিয়াল ওয়েস্ট ওয়াটার ফ্লোস, এবং রেসিডেন্সিয়াল জোনের পিক ফ্যাক্টরটা আসলে নির্ভর করবে তার এভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো এর উপর। ওয়েস্ট ওয়াটার ফ্লো যখন বাড়তেছে তার পিক ফ্যাক্টরটা কমতেছে। তো এটা কোন ইউনিটে দেওয়া আছে, মিটার কিউব পার সেকেন্ড। তো তোমাদের যে ইউনিটই ধরো না কেন, তোমাদের সবগুলো কিন্তু এই ইউনিটে নিয়ে এসে পিক ফ্যাক্টরটা ধরতে হবে, কারণ এই টেবিলটা ডেভেলপ করা হয়েছে ওয়েস্ট ওয়াটার ফ্লো মিটার কিউব পার সেকেন্ডের জন্য। আর এই যে স্কেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা লগ স্কেল। তো লগ স্কেল আশা করি তোমরা এটা রিড করতে পারো। দেখো এটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1। তবে এটার ভ্যালু কত বলো তো? হ্যাঁ, 2, 3, 4, 5 এইভাবে তোমরা রিড করবে যেটা আসে। তো ওইখান থেকে আমরা এটা নেব। এটা দেখাই দিই তাও।
মনে করো এখানে আসলো 0.2, ঠিক আছে, এখানে গিয়ে পিক ফ্যাক্টর যেটা আসে সেটা এখান থেকে কত আসবে, এটা মোটামুটি কত আসবে 2.6 এরকমই আসবে হয়তো। তো এটা তোমাদের যেটা আসে সেটাই লিখবে, তো এটা টেবুলার ফরম্যাটে দেখাই দেবে। অর্থাৎ যদি তোমার এরিয়াটা রেসিডেন্সিয়াল হয়, রেসিডেন্সিয়ালের জন্য পিক ফ্যাক্টরটা ওই রোতে থাকবে। তারপর মনে করো কমার্শিয়াল জোন হয় তাহলে কমার্শিয়াল পিক ফ্যাক্টরটা ঠিক একই রোতে থাকবে। একইভাবে প্রত্যেকটা এরিয়ার জন্য যেটা আসে সেটা লিখতে হবে। আর রেসিডেন্সিয়ালের জন্য তোমরা যে গ্রাফটা দেখতেছো সেই গ্রাফ থেকে সরাসরি আসবে। তো তাহলে আমরা পিক ওয়েস্ট ওয়াটার ফ্লো কিভাবে পাবো? আমরা এভারেজ ওয়েস্ট ওয়াটারকে যদি পিক ফ্যাক্টর দিয়ে গুণ দেই তাহলে তো পিক ফ্লো পাই, তাই তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো তাহলে তোমাদের যদি ইউনিট পরিবর্তনের দরকার হয় তাহলে তোমাদের ইউনিটের জন্য আরেকটা ইউনিটের জন্য আরেকটা কলাম রাখতে পারো। তো আমরা প্রথমে বের করলাম এভারেজ ওয়েস্টার ফ্লো, তারপর আমরা পিক ফ্যাক্টর দেখলাম, পিক ফ্যাক্টরকে এভারেজ ফ্লোর সাথে গুণ করে আমরা পিক ফ্লো পাইলাম। এখন আমাদের কি কি বাদ আছে? আমাদের ইনফিল্ট্রেশনের জন্য কিন্তু এখনো বের করিনি। আর রান অফ এর যে বিষয়টা সেটা আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এটা ধরতেছি না, অর্থাৎ স্টর্ম ওয়াটার যে রান অফ। কারণ স্টর্ম ওয়াটার রান অফটা ক্যালকুলেশন করা কোথা থেকে আমরা পাই? তোমরা হাইড্রোলজি কোর্স করছো না? মেথড পড়ছো তো অবশ্যই। তো ওইটা আসলে ওই হাইড্রোলজি থেকে আসবে, ঠিক আছে। তো আমাদের সিম্পলিফিকেশনের জন্য আমরা স্টর্ম ওয়াটার রান অফটাকে এখানে ধরতেছি না, কিন্তু তোমার রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে কিন্তু স্টর্ম ওয়াটার রান অফ এটা ধরতে হবে। এবং স্টর্ম ওয়াটার রান অফ আসলে কার উপর নির্ভর করবে? ওই এরিয়াটার উপর নির্ভর করবে, কার ইনফিল্ট্রেশন ফ্যাক্টর কিরকম, কার এরিয়া কতটুকু, তারপর রেইন ওয়াটার ইন্টেন্সিটি কিরকম, রিটার্ন পিরিয়ড কিরকম, এবং এটার কত দূর থেকে আসতেছে, তার ক্যাচমেন্ট এরিয়া কতটুকু, অনেক কিছুর উপর কিন্তু নির্ভর করবে। তো এটা হাইড্রোলজির পার্টে চলে গেল। তো আমরা এই পার্টের জন্য আমরা ওই স্টর্ম ওয়াটার রান অফটা আপাতত ধরতেছি না, কিন্তু যেটা বললাম যে যখন প্র্যাকটিক্যালি এটা রিয়েল ওয়ার্ল্ড ডিজাইন করা হবে তখন কিন্তু আমাদের অবশ্যই এটা ধরতে হবে। তো বুঝতে পারছো কথা? জি স্যার। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে ইনফিল্ট্রেশনটা কিভাবে ক্যালকুলেশন করা যেতে পারে। তো ইনফিল্ট্রেশনের জন্য খেয়াল করো কি বলছে। Groundwater or percolating water in the subsurface entering a sewer system through defective pipes, leaking pipe joints, cracked manhole walls, etc. তো তাহলে আমরা ইনফিল্ট্রেশনের জন্য এরকম একটা গ্রাফ দেখতে হবে আমাদের। তো এটা কিসের গ্রাফ দিছে? এভারেজ ইনফিল্ট্রেশন রেট অ্যালাউন্স ফর নিউ সিওয়ার্স। তো আমরা যে সিওয়ারটা ডিজাইন করব আমাদের এটা নিউ সিওয়ার হবে, এবং এটা যে নিউ সিওয়ার কি ওল্ড সিওয়ার কে রিনোভেশন করতেছে এটার উপর কিন্তু আসলে অন্যান্য ফ্যাক্টর নির্ভরশীল। আমরা যে ম্যানিংস ইকুয়েশন ব্যবহার করব একটু পরে, সেই ম্যানিংস ইকুয়েশনের যে রাফনেস কোএফিসিয়েন্ট অর্থাৎ এন এর ভ্যালু, সেটাও কিন্তু নিউ সিওর এর জন্য একরকম আর ওল্ড সিওর এর জন্য আরেক রকম। তো এটা আমরা পরে দেখি। তো আমাদের যেহেতু একটা নিউ সিওর, তো যে এরিয়াগুলো আসবে সেই এরিয়াগুলো থেকে আমরা তার অ্যাভারেজ ইনফিল্ট্রেশন রেটটা বের করব। তো মনে করো ধরলাম যে এরিয়াটা আমরা কনসিডার করতেছি সেই এরিয়ার সার্ভিস এরিয়া কত ধরবো, 100 হেক্টর ধরলাম, ঠিক আছে। এই হেক্টর মানে কত বলো তো? 1 হেক্টর এরিয়া কতটুকু? কার মনে আছে হেক্টর কত? হ্যাঁ, 1 হেক্টর মানে কত? 10,000 স্কয়ার মিটার। তাও একটু দেখে নিও, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এরিয়া গুলোকে আমাকে হেক্টরে নিয়ে আসতে হবে, কারণ এই গ্রাফটা আসলে হেক্টরের জন্যই ডেভেলপ করা হয়েছে। তো মনে করলাম একটা এরিয়া এটা 100 হেক্টর, তো সেখান থেকে অ্যাভারেজ ইনফিল্ট্রেশন রেট কত আসতেছে? 6। এবং ইউনিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ইউনিটের উপর কিন্তু তোমার সব ক্যালকুলেশন নির্ভর করতেছে।
ইউনিটটা যাতে রিপোর্টে ভুল না যায় এটা দেখো। আর পরীক্ষার ক্ষেত্রেও ঠিক একই কথা কিন্তু প্রযোজ্য। আমাদের ইউনিট গুলো কিন্তু ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে, এবং ইউনিট গুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে দেখবে যে উত্তর অনেক বেশি উল্টাপাল্টা আসতেছে। তো এই ইউনিটটা কিসে দেওয়া আছে বলতো? মিটার কিউব পার হেক্টর পার ডে। তার মানে তুমি এখানে কি পাচ্ছ? অ্যাভারেজ ইনফিল্ট্রেশন রেট প্রতি হেক্টরে কত মিটার কিউব ইনফিল্ট্রেশন হচ্ছে প্রতিদিন সেটা পাচ্ছ। তো তাহলে ইনফিল্ট্রেশন রেট যেহেতু পেয়ে গেছি, তো আমাদের তো প্রত্যেকটা এরিয়া আমরা জানি। তো আমরা এরিয়াকে অ্যাভারেজ ইনফিল্ট্রেশন রেট দিয়ে গুণ করে তার টোটাল ইনফিল্ট্রেশনটা পেতে পারবো না? পারবো। তো তাহলে সেটাই আমাদের দরকার। খেয়াল করো যে তো দেখো এই যে এখানে সরাসরি গ্রাফ থেকে যে ভ্যালু সেটার জন্য তুমি একটা কলাম বানাইতে পারো, যার যে এরিয়া সেই এরিয়া থেকে তার ইনফিল্ট্রেশন রেটটা বের করবে। আর তারপর আমাকে তো বের করতে, এটা তো রেট দেওয়া আছে, অর্থাৎ প্রতি হেক্টরে কতটুকু আসতেছে। তো আমার তো রেট দিয়ে তো আমাদের ব্যবহার করতে পারতেছি না, আমার তো দরকার ইনফিল্ট্রেশন ফ্লো কত আসতেছে সেইটা। তো ইনফিল্ট্রেশন ফ্লোটা কিভাবে পাবে? মনে করো বললাম যে আমাদের রেটটা, আমরা যে এরিয়াটা ধরছি সেই সেই এরিয়ার জন্য ইনফিল্ট্রেশন রেট হচ্ছে 2 মিটার কিউব পার হেক্টর পার ডে। এখন আমাদের এরিয়া যদি হয় 50 হেক্টর, তাহলে টোটাল ইনফিল্ট্রেশন ইনফ্লো কত হবে? রেট হচ্ছে 2, এরিয়া কত? 50, তাহলে এটা গুণ করো। তাহলে ওই টোটাল এরিয়া থেকে ইনফ্লো কত আসতেছে? 100 মিটার কিউব। তো এটা অনেক বড় হলো মনে হয় বললাম, এটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। তো তাহলে তোমার ইউনিটটা কিসে আসতেছে? প্রতিদিন। কিন্তু আমার তো যে আমরা যে সিও সিস্টেম ডিজাইন করব এবং ম্যানিংস ইকুয়েশনটা আমরা একটু তাকাই যে এখানে আসলে কি ইউনিটে দেওয়া আছে, কারণ সব কিছু তো আমাকে আলটিমেটলি ওই গ্রাফ থেকেই বের করতে হবে। দেখো এখানে ডিসচার্জ ইউনিট কি? মিটার কিউব পার সেকেন্ড। অর্থাৎ তুমি যদি এই গ্রাফটা ব্যবহার করতে চাও তাহলে তোমাকে ডিসচার্জ যে ইউনিটে বের করছো কিনা সব তোমাকে মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো তার মানে তোমাকে কিন্তু সব এই মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো তাহলে ফ্লো, এই যে আমরা কিভাবে তার পিক ফ্লো পাইলাম এবং ইনফিল্ট্রেশনটা পাইলাম, বুঝতে পারছো? এই 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 পর্যন্ত তোমাদের কারো জিজ্ঞাসা আছে কিছু বুঝতে পারো নাই? বুঝতে পারছি স্যার। এটা দেখো এত কঠিন কিছু না, এটা স্টেপ গুলো ফলো করতে হবে আর কি। তো তাহলে আমরা প্রত্যেক এরিয়ার জন্য টোটাল কত ফ্লো আসতেছে সেটা কিন্তু পেয়ে গেলাম। এখন এই যে আমাদের এই ফ্লো গুলো জানতে হবে যে আমার এই ম্যানহোলে কত পরিমাণ ওয়াটার আসবে, এবং এই ম্যানহোলে যে ওয়াটারটা আসবে সেটাই তো আসলে ট্রাঙ্ক সিওয়ার দিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত যাবে। এবং প্রত্যেক সেকশনে দেখবো যে আমাদের ফ্লোটা যত ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যাচ্ছি সেটা তত বাড়তে থাকবে। তো এখন আমরা দেখবো যে আমাদের যে পাইপ, আমাদের যে ট্রাঙ্ক সিওয়ারটা আছে এইটাকে আমরা কয়েকটা নোডে ভাগ করব। তো নোডগুলো কি আমরা এটা অলরেডি বলছি। এই যে খেয়াল করো 1 থেকে 2 একটা, 2 থেকে 3 একটা, 3 থেকে 4 একটা। তো আমি এটা এখানে দেখো তোমাদের এখানে অনেক কথাবার্তা লেখা আছে, তো এটা পরে একটু জটিল মনে হইতে পারে। তো এটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? প্রথমে আমাদের বের করতে হবে যে যেখান থেকে টোটাল ওয়েস্ট ওয়াটার আসে প্রত্যেকটা এরিয়ার জন্য
আমরা তো এটা টেবিল অফ ফরম্যাটে করছি, তাই না? তো এগুলো এখানে একটু বর্ণনা করা আছে, মানে এটা পরেও তুমি বুঝতে পারো, সমস্যার কথা না। তো আমরা যেহেতু টোটাল ওয়েস্ট অর্ডারটা বের করে ফেলছি, এখন আমার তো এই ট্রান্সিভারটা ডিজাইন করতে হবে, অর্থাৎ আমাকে আলটিমেটলি জানতে হবে আমাকে কোন সেকশনে কত পরিমাণ ওয়েস্ট অর্ডার আসতেছে, এবং সেটার জন্য কিন্তু আমি ডিজাইনটা করব। তো এটাকে আমি কয়েকটা নোডে ভাগ করতে পারি, 1 থেকে 2, 2 থেকে 3 এরকম। তো এই জন্য এটাকে আমরা এরকম একটা টেবিল অফ ফরম্যাটে বানাতে পারি যে আমার 1 থেকে 2 একটা, 2 থেকে 3 একটা। এটা নোড না বলে এটা তুমি কি বলতে পারো, সেগমেন্ট বললে মানে ভালো হয়। তো দেখো তোমরা এই টেবিলটাকে আরো সুন্দরভাবে কিভাবে রিপ্রেজেন্ট করো, এটা তো আমি জাস্ট ফর এক্সাম্পল একটা দেখাচ্ছি, এরকমই যে হইতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? তো এই যে কোন নোডে কতটুকু আসতেছে সেটা আমরা বের করে এরকম টেবিলে লিখবো। তো এই হিসাবটা আমরা ফিগার থেকে বোঝার চেষ্টা করি, কারণ ওই টেবিল থেকে দেখতে গেলে আমাদের বুঝতে সমস্যা হতে পারে। তো আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়েই বুঝাবো। তো ধরলাম আমাদের এটা ট্রান্সিভার ছিল, এটা ট্রান্সিভার ছিল, এবং আমাদের নোডগুলো চিহ্নিত করি আমরা। ঠিক আছে, এখন আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করি। ধরলাম যে 1 থেকে 2 এটা মনে করলাম যে এই 1 থেকে আসতেছে 2 ইউনিট ওয়েস্ট ওয়াটার আসতেছে, যে ইউনিটই ধরলাম আমরা এখানে এক্সাম্পলের জন্য একটা ধরতেছি। তারপর মনে করো যে এই এরিয়া থেকে হয়তো আসতেছে 1, এই এরিয়া থেকে আসতেছে হয়তো 1.5, এই এরিয়া থেকে হয়তো আসতেছে 2 ধরি, এখান থেকে হয়তো 3। মানে আমরা যে টেবিল অফ ফরম্যাটে যে ওয়েস্ট ওয়াটারটা বের করছি সেটাই এখানে আমি মেইন সিওয়ার দিয়ে কোথায় আনতেছি, ট্রাঙ্ক সিওয়ার আনতেছি, তাই তো? আবার এখানে একটা ভ্যালু ধরি, এই এরিয়াটা বড়, এটার জন্য একটু বড় ভ্যালু ধরি, এইটা মোটামুটি 3 ধরি, 4, এরকম প্রত্যেকটা থেকে ধরবো। তাহলে আমরা এখন একটু হিসাব করি যে আমাদের এই 1 থেকে 2 পর্যন্ত যে সেগমেন্টটা আছে ট্রাঙ্ক সিওয়ারের, এখানে টোটাল ওয়েস্ট ওয়াটার ফ্লো কত বলো তো? ফ্লো কত বলো তো এখানে, এটা দেখেই বলো। স্যার 4.5। না না, 1 থেকে 2, এটা তো শুধু 2 আসবে না, এটা তো এই 2 এর পর আসতেছে। জি স্যার, শুধু 2 আসবে। 2 আসবে স্যার। হ্যাঁ, শুধু 2 আসবে। তারপর দেখো যে এটা ইন না বলে বিটুইন বলে, এটা তোমরা টেবিল অফ ফরম্যাটে লিখো তাহলে সুবিধা হবে। তারপর দেখো যে আমি যখন 2 থেকে 3 তে যাব, তো ফ্লো কত আসবে? দেখো আগেরটা তো যোগ হবে, তাই না? এই যে 2, 1, 3 কত হচ্ছে এখন? অর্থাৎ এই তিনটার ওয়েস্ট ওয়াটারই তো আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে কত আসতেছে? যোগ করি, 2 প্লাস 1 প্লাস 1.5, অর্থাৎ এটা কিউমুলেটিভ হিসেবে কাউন্ট হচ্ছে। তারপর দেখো যে ওই আগের যে 2, 3 মানে এটা কত আসতেছিল? 4.5। তারপর আমরা যাব 3 থেকে 4, তাহলে এখানে টোটাল ফ্লো কত আসবে? এই আগের 4.5 তো আছেই, যেহেতু আমরা 3 থেকে 4 এ যাচ্ছি, তো এই যে এই 2 আর এই 3 বাড়তি আসতেছে, তাই তো?
2 যোগ 3 কত আসে তাহলে 6.5 9.5। বুঝতে পারতেছো? একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তারপর দেখো তোমরা নিজেরা একটু চিন্তা করো, আমি যদি এখন 4 থেকে 5 যাই, ফ্লো কত আসবে? আগেরটা যোগ হবে, ঠিক আছে? প্লাস কত দেবো? 9 হবে। 4 থেকে 5, দেখো এই যে এই 5 আর এই 4 বাড়তি আসতেছে না এই সেগমেন্টে? এই 3 পর্যন্ত তো আগের যা ফ্লো আছে সব আছেই, তার সাথে যে এই 4 আর এই 5 আসতেছে। জি হচ্ছে স্যার। এটা? জি বুঝতেছো? স্যার, বুঝছি জি স্যার। স্যার, বুঝছি স্যার। তারপর দেখো যে আমি যদি 5 থেকে 6 যাই, কত আসবে? সেটা যোগ করলে কত আসে? 9.5 18.5। এখানে ফ্লোটা আগেরটা যোগ হবে, প্লাস কত যোগ হবে? 5 থেকে 6 না? চার 5 থেকে 6 যখন যাবে তখন এই যে এই 3 আর এই 4, ঠিক আছে? ধরা দেখো এই যে 5 থেকে 6 যখন যাব তখন এই যে এই 3 আর এই 4 বাড়তে আসবে আগেরটার সাথে, তাহলে 18.5 আর 7 25.5। তো এইভাবে আসলে তুমি ক্যালকুলেট করো একদম শেষ নোট পর্যন্ত। অর্থাৎ ওই আগের যে ওয়েস্ট অর্ডার গুলো আছে সেগুলো কিন্তু কিউমুলেটিভ হারে যোগ হতে মানে এডিশন হচ্ছে আর কি। তো তাহলে এই যে আমাদের কিন্তু এটাই দরকার। আমি যখন 1 থেকে 2 হিসাব করব তখন ফ্লো ধরবো এটা, 2 থেকে 3 এর ডায়ামিটার যখন বের করব ফ্লো ধরবো এটা, তারপর 3 থেকে 4 যখন বের করব তখন ফ্লো ধরবো এটা। অর্থাৎ আমাদের প্রত্যেকটা সেগমেন্টেই ফ্লো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ফ্লো বাড়তেছে আসলে। তো ফ্লো যেহেতু বাড়তেছে তার মানে আমার এইখানে ডায়ামিটার যা থাকবে এখানে অবশ্যই ডায়ামিটার বেশি দিতে হবে। আবার এখানে যে ডায়ামিটার থাকবে এটার চেয়ে যেহেতু এই অংশে ফ্লো বেশি চলে আসতেছে তার মানে এখানে আমাকে ডায়ামিটার বাড়াইতে হবে। অর্থাৎ তুমি যত এই ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যাচ্ছ তত আমার ফ্লোটা বাড়তেছে, এবং ফ্লো বাড়ার সাথে সাথে সেই ওয়াটারকে ক্যারি করার জন্য আমাকে ট্রান্সসিভারের ডায়ামিটারও বাড়াইতে হবে। এবং আমরা এটাই কিন্তু আসলে শিখতেছি যে আমরা কত ডায়ামিটারে ট্রান্সসিভার দিলে আমাদের এই ওয়েস্ট ওয়াটারটা নিয়ে যেতে পারবো। তো তাহলে এটা তোমরা টেবুলার ফরম্যাটে করো, এবং ওই যে তোমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ডিজাইন আছে, কোন এরিয়ার মেইন সিওয়ার কোন নোডে নিচ্ছ, অর্থাৎ মানে কোন ম্যানহোলে নিচ্ছ, এটা একটু দেখাই দিও ড্রয়িং এর উপর এরকম লিডার দিয়ে, তাহলে তোমাদেরও ক্যালকুলেশন সুবিধা হবে, মানে ভুল যাওয়ার চান্স কম। অর্থাৎ এই যে এই ফিগারে যেরকম দেখাইছে এরকমই দেখাইতে পারো, সমস্যা নেই। এবং ওই এরিয়াগুলো যদি পাশে লিখে দিতে পারো সেটাও একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। অর্থাৎ সরাসরি তোমরা এই হেক্টরে লিখো, কারণ আমাদের যে গ্রাফগুলো দেখতেছি ওই গ্রাফে কিন্তু সব এরিয়া হেক্টরে ডেভেলপ করা হয়েছে। তো তোমরা ওই অটোক্যাডে সরাসরি এরিয়াটা নিয়ে তোমরা হেক্টরে এভাবে লিখে দিও। তো বুঝতে পারছো? আচ্ছা এই এরিয়া মনে হয় তোমাদের বের করা আছে, তাই না? টোটাল এরিয়া বের করা আছে, ইন্ডিভিজুয়াল বের করা নেই। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বের করা নেই। তো এখন যেহেতু কি দেখতেছো যে আমার প্রত্যেক এরিয়ার যেহেতু আলাদা আলাদা হিসাব, তো প্রত্যেক এরিয়া ইন্ডিভিজুয়াল এরিয়া তো আমাদের জানা দরকার। তো দেখো এই অংশটা বুঝতে পারছো? এই অংশটা বুঝতে পারলে আমরা এখন ডিজাইনে চলে যাবো। আমরা প্রথমে শিখলাম যে কোথা থেকে কতটুকু ওয়েস্ট ওয়াটার আসে, তারপর দেখতেছি যে আমাদের ট্রান্সসিভার কোন সেগমেন্টে কতটুকু ওয়েস্ট ওয়াটার ফ্লো আসতেছে, এবং সেই ফ্লো এর উপরেই কিন্তু আসলে নির্ভর করতেছে এটা তার ট্রান্সসিভারের ডাইমেনশনটা। এভাবে এটা আরো কন্টিনিউ করতে পারো, এটা আমি মানে তোমার যে কটা নোড আসে আর কি। তো এখানে কারো প্রশ্ন আছে? স্যার এখানে যে 3টা ওইটা আমরা 2 থেকে 3 এর মাঝখানে আমরা না নিয়ে
হ্যাঁ একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার 2 থেকে 3 এর মাঝখানে আমরা 3 নেই স্যার, এটা আমরা পরে নিয়েছিলাম এখানে। 2 থেকে 3 জি স্যার, এখানে 3 আপনি স্যার পরে যোগ করছেন। ও আচ্ছা, এটা দিতে হইতো, ঠিক আছে। আচ্ছা এটা কারেকশন করে নিও। মানে সোজা কথা হচ্ছে যে আচ্ছা এটা কি আসলে দেই নাই 2 স্যার নিচে 1। দিয়েছেন স্যার, 3 থেকে 4 এর মধ্যে দিয়েছেন ওইটা। আচ্ছা তাহলে এটা একটু ঠিক করে দিই, তা আগে বলা উচিত ছিল তোমার। 2 থেকে 3 এ ও আচ্ছা হ্যাঁ 3 আসতেছে, এটা ধরাই নেই আর কি। তো এটা কত, 3 বেড়ে যাবে 7.5। থ্রি থেকে 4 এখানে 5 আসবে তাই না? জি স্যার। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে কত আসছে 12.5। তো এইভাবে যাও, এভাবে প্রত্যেক সেগমেন্টেই তোমার ওই ফ্লোটা কিউমুলেটিভ হারে যোগ হতে থাকবে। তো কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, এটা তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। কনসেপ্টটা খুবই সহজ। আমি কোন নোডে কতটুকু ওয়েস্ট ওয়াটার আসতেছে সেটাও জানি, তো আমার কতটুকু অংশে কতটুকু ওয়েস্ট ওয়াটার আসতেছে এটা আমরা যোগ করে করে আমরা একটা টেবুলার ফরম্যাটে দেখাবো, কারণ আমাদের এই ফ্লোটাই দরকার হবে। এই ফ্লো এর উপরে কিন্তু আসলে নির্ভর করতেছে পাইপের ডায়ামিটার কত আসবে। তো এটা ক্লিয়ার সবাই? জি স্যার। ঠিক আছে। তো তাহলে এখন আমরা দেখি যে তার কত ডায়ামিটার দিলে আমাদের এই ওয়েস্ট ওয়াটারটা নিয়ে যেতে পারবে। তো তোমরা এগুলো দেখাইতে পারো, দেখো এখানে প্রত্যেকটা নোডে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার আসতেছিল এবং সেটা কিউমুলেটিভ হারে কতটুকু আসতেছে সেটা এখানে দেখাইছে। তো আমাদের একটা পাইপ যখন ডিজাইন করি, আমাদের এখানে কি কোনো পাম্প রাখতেছি পানি নিয়ে যাওয়ার জন্য বলতো? কোনো পাম্প কিন্তু আপাতত রাখতেছি না, অর্থাৎ ওয়াটার ফ্লো হবে। ফ্লো সিস্টেমে রাখতেছি। হ্যাঁ গ্র্যাভিটির জন্য যে ফ্লো হবে সেটা। তো গ্র্যাভিটি ফ্লো যে যদি আমি ওয়াটারকে ফ্লো করাতে চাই তাহলে তো আমার স্লোপ রাখতে হবে একটা, অর্থাৎ স্লোপ যদি আমি বাড়াই দেই তাহলে ওয়াটার ভেলোসিটি বেশি আসবে, স্লোপ যদি কমায় দেই ওয়াটার ভেলোসিটি কম আসবে। তো এখন এই যে স্লোপটা কিন্তু নির্ভর করবে তার রাফনেস এর উপর, তার ওয়েস্ট ওয়াটার কতটুকু আসতেছে সেটার উপর, এবং আমি কতটুকু ভেলোসিটি আসলে অ্যালাউ করব সেটার উপর। তো এই ভেলোসিটির বিষয়টা যদি বলি তাহলে এখানে দুই ধরনের ভেলোসিটি আমাদের একটু চিন্তা করতে হবে, যে আমাদের একটা মিনিমাম ভেলোসিটি অবশ্যই রাখতে হবে, আর আরেকটা ভেলোসিটি রাখতে হবে ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভেলোসিটি। তো মিনিমাম ভেলোসিটি আমরা কেন রাখবো? দেখো চিন্তা করো, আমি যদি মিনিমাম ভেলোসিটির চেয়ে একটা কম ভেলোসিটি রাখি তাহলে ওয়েস্ট ওয়াটার হয়তো খুব কম ভেলোসিটিতে ফ্লো করবে, এবং ওয়েস্ট ওয়াটার যদি কম ভেলোসিটিতে ফ্লো করে তাহলে কিন্তু সেখানে ডেব্রিস জমে যাবে, অর্থাৎ সেডিমেন্টেশন ঘটার একটা সম্ভাবনা থাকে। তো আমরা মিনিমাম ভেলোসিটি এমন একটা ভেলোসিটি সেট করব যাতে ওয়েস্ট ওয়াটারের যে ফ্লো থাকবে সে ওই ফ্লোতেই যাতে কোনো সেডিমেন্টেশন না হতে পারে, অর্থাৎ ওয়েস্ট ওয়াটারের ফ্লো পাইপটাকে ক্লিন রাখবে। কারণ আমরা চাই না যে আমাদের যে সিওয়ার লাইনটা দেবো সেই সিওয়ার লাইনটা যাতে সেডিমেন্টেশন হয়ে বন্ধ হয়ে যায়। তো আমরা পানির ফ্লোটাকে এমন ভাবে রাখবো মিনিমাম ফ্লো মানে মিনিমাম ভেলোসিটি, তো ওই ভেলোসিটিটা যাতে আসলে সেডিমেন্টেশনটাকে কমাইতে পারে বা সেডিমেন্টেশন যাতে না হইতে পারে সেটা ঠিক করে। আর আরেকটা আছে যে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি বা এটাকে অনেক সময় স্কাউরিং ভেলোসিটিও বলে। তো ম্যাক্সিমাম ভেলোসিটিটা কেন আমাদের মাথায় রাখতে হবে? কারণ আমি যদি ওয়েস্ট ওয়াটারকে এত জোরে নিয়ে গেলাম, মানে ভেলোসিটি এত বেশি যে আমি যে ম্যাটেরিয়াল দিয়ে আমি এই সিওর লাইনটা দিছি সেই সিওর লাইনটা ইরোশন হয়ে যাচ্ছে। দেখো তুমি যদি কংক্রিট দাও, একটা কংক্রিটের মধ্যে দিয়ে মনে করো যে 2 বছর ধরে পানি সবসময় ফ্লো করতেছে, তাহলে কি এখানে ইরোশন চলে আসতে পারে না? আবার এই যে যে আমরা পাইপটা সিলেক্ট করব এবং আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আসবে সেই ওয়েস্ট ওয়াটারে কিন্তু হার্মফুল সাবস্টেন্স থাকবে,
মানে যেসব সাবস্ট্যান্ট এই ইরোশনের রেটটাকে আরো বাড়ায় দেবে, সেটাও কিন্তু একটা কনসিডারেশনের বিষয়। তো ওইটা চলে গেল আরেকটা সাইডে, তো ওইটা আমরা ওইটা আপাতত এখন ধরতেছি না, কিন্তু এটাও কিন্তু আসলে চিন্তার বিষয় যে আমি যে কেমিক্যাল ব্যবহার করতেছি সেই কেমিক্যাল কি আমার এই সিওর লাইনটাকে ইরোশন করতেছে কিনা। একটা সহজ একটা উদাহরণ চিন্তা করতে পারি যে হাইড্রোজেন সালফাইড গ্যাস H2S, এটা কিন্তু ওয়েস্ট ওয়াটারে থাকে। তো এইটা কিন্তু কংক্রিটের ম্যাটেরিয়ালের সাথে রাসায়নিক বিক্রিয়া করতে পারে। বা ইন্ডাস্ট্রি, তোমরা কি ট্যানারি ডিজাইন করছো না? না স্যার। ও সরি, তোমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে ওয়েস্ট ওয়াটার আসবে সেখানেও কিন্তু কিছু কেমিক্যাল থাকবে ওয়াটারের সাথে, তো সেগুলোও কিন্তু পাইপের ম্যাটেরিয়ালটাকে ক্ষতি করতে পারে। তো এই পাইপের ম্যাটেরিয়ালের থিকনেসটা এই জন্য ঠিক করা হয় যে আমি প্রত্যেকটা জিনিসের তো একটা ডিজাইন লাইফ থাকে, তো সেই ডিজাইন লাইফের মধ্যে যাতে এই পাইপটা ইরোশন না হয়। অর্থাৎ ইরোড করতে করতে অনেক সময় কিন্তু এই পাইপটার বিভিন্ন জায়গায় ছিদ্র তৈরি হবে, এবং যখন ছিদ্র তৈরি হবে সে ওয়েস্ট ওয়াটার কিন্তু আর ঠিক মতো প্ল্যান্ট পর্যন্ত যাবে না এবং আশেপাশের যে পরিবেশ থাকবে সেটাকে দূষিত করবে, অর্থাৎ আশেপাশের যে সয়েল থাকবে সেটাকে সে নষ্ট করবে। আর এই যে ইরোশন যেটা বললাম যে আমি একটা ম্যাক্সিমাম ভেলোসিটি লিমিট দিয়ে দেবো যে এর চেয়ে বেশি গেলে আমার ম্যাটেরিয়ালটা ইরোড করে দিতে পারে। তো এই বিষয়গুলোর জন্য আমাদের এই দুইটা ভেলোসিটি লিমিট চিন্তা করতে হবে, এবং আমরা মেইনলি আসলে প্রথমে আমরা সিলেক্ট করব যে আমাদের মিনিমাম ভেলোসিটিটা। তো এখন আমরা একটা সেগমেন্ট, মানে যে সেগমেন্টটা প্রথম সেই সেগমেন্টে তো ওয়েস্ট ওয়াটার পরিমাণ সবচেয়ে কম, তাই না? ও এই যে দেখো এখানে 1-2 সেকশনে দেখো এখানে কিন্তু সবচেয়ে কম ওয়েস্ট ওয়াটার আসতেছে, এবং যত নিচে যাচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত সেখানে ওয়েস্ট ওয়াটার পরিমাণ তত বাড়তেছে। তো আমরা প্রথমে একদম প্রথম সেগমেন্টের জন্য একটা ভেলোসিটি ধরবো, মিনিমাম ভেলোসিটি, এবং ওই মিনিমাম ভেলোসিটি ধরে যেই স্লোপটা আসবে সেই স্লোপটাই আমরা থ্রু আউট কন্টিনিউ করব। তো আমাদের প্রথম কাজটা কি হবে, আমরা একটা মিনিমাম ভেলোসিটি ধরবো। তো মিনিমাম ভেলোসিটি আমরা এই তোমাদের ম্যানুয়ালে 0.75 মিটার পার সেকেন্ড দিয়ে করছে, তো সেটাই আমরা ধরবো। তো এইখান থেকে আমরা কিভাবে তার স্লোপটা জানতে পারি সেটা একটু দেখি। তো আমরা কোন ইকুয়েশন ব্যবহার করতেছি এই হাইড্রোলিক ক্যালকুলেশনের জন্য? ম্যানিংস ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ, ম্যানিংস ইকুয়েশন। তো ম্যানিংস ইকুয়েশনটা গ্রাফিক্যাল ফরম্যাটে আমরা দেখতেছি, কারণ এই গ্রাফ থেকে আমরা মানে ক্যালকুলেশন ছাড়াই সরাসরি বের করে ফেলতে পারবো, কারণ ক্যালকুলেশন করলে যে ভ্যালুগুলো আসবে সেগুলো আসলে গ্রাফিক্যাল ফরম্যাটে রিপ্রেজেন্ট করা আছে। তো এখানে দেখো দুইটা গ্রাফ আছে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ম্যানিংস ইকুয়েশন ফর n equal to 0.013, আর আরেকটা হচ্ছে n equal to 0.015। তো তোমাদের কি নিউ সিওর ডিজাইন করতেছো না এক্সিস্টিং সিওর ডিজাইন করতেছো? নিউ সিওর। হ্যাঁ, নিউ সিওর। তো নিউ সিওর আর এক্সিস্টিং সিওর রাফনেস কোনটার কম হইতে পারে বলো তো? নিউ সিওর রাফনেস বেশি হবে। না, নিউ সিওর রাফনেস কম হবে, কারণ সিওয়ার যখন ব্যবহৃত হতে থাকবে এখানে বিভিন্ন ধরনের ইরোশনের কথা বললাম, এই ইরোশনের কারণে সারফেসটা অতটা স্মুথ থাকবে না, আর সেডিমেন্টেশন কিন্তু অল্প স্বল্প অবশ্যই হবে, এটা মানে প্রিভেন্ট করা খুবই কঠিন। তো এই সমস্ত কারণে কিন্তু তোমার ওল্ড সিওয়ারে তার রাফনেসটা বেড়ে যাবে। অর্থাৎ আমরা ওল্ড সিওয়ারের জন্য তার রাফনেসটা ধরি 0.015, আর নিউ সিওরের জন্য 0.013। তো তোমাদের যেহেতু নিউ সিওর ডিজাইন করব, তো তার মানে আমরা এই গ্রাফটা নিয়ে কাজ করব এবং এন এর ভ্যালু ধরবো 0.013। ঠিক আছে, বুঝতে পারছো? তো তাহলে প্রথম সেগমেন্টের জন্য আমরা ধরলাম আমাদের মিনিমাম ভেলোসিটি হচ্ছে
0.75 মিটার পার সেকেন্ড। তো এখানে কয়েকটা লাইন আছে দেখো, আমাদের এইটা তো ডিসচার্জ, এই অ্যাক্সিসটা ডিসচার্জ আর এই অ্যাক্সিসটা হচ্ছে স্লোপ, এবং এখানে দেখো এইখানে এই লাইনটা কি নির্দেশ করতেছে, ভেলোসিটি। দেখো ভেলোসিটি এখানে বাইরে যেটা আছে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। দেখো এই লাইনে ভেলোসিটি কত, 0.25 মিটার পার সেকেন্ড, এবং ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা হচ্ছে 0.82 ফিট পার সেকেন্ড। এটাও ভেলোসিটি এর লাইন। এখানে ভেলোসিটি কত বলো তো? এই লাইনের ভেলোসিটি কত? এটা দেখা যাচ্ছে না? স্যার 0.50 5 স্যার 0.5 হ্যাঁ 0.5 মিটার পার সেকেন্ড, আর ফিট পার সেকেন্ড নিলে এটা 1.64। ঠিক একইভাবে আমরা এই যে এই লাইনগুলো যেগুলো পাচ্ছি এইগুলো হচ্ছে ভেলোসিটি এর ভ্যালু। তো দেখো আমরা দেখতেছিলাম যে ভেলোসিটি এর লাইনটা, এর ঠিক একইভাবে যে প্যারালাল লাইনগুলো আছে সেগুলো সব ভেলোসিটি এর লাইন। আর আরেকটা লাইন আছে খেয়াল করো, আমাদের ডায়ামিটারের লাইন। তো ডায়ামিটারের লাইন গুলো কোনগুলো? এই যে দেখো এই যে এইটা হচ্ছে ডায়ামিটার লাইন। ঠিক আছে, তো এই যে এই ডায়ামিটার লাইনে ডায়ামিটার কত, 450 মিলিমিটার, এবং ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইঞ্চিতে আছে। তো এখন আমরা তার গ্রাফটা দেখা শিখি। আমাদের প্রথম যে নোটটা আছে সেখানে আমরা ধরবো যে তার মিনিমাম ভেলোসিটি। তো মিনিমাম ভেলোসিটি লাইনটা আগে সিলেক্ট করি, এই যে মিনিমাম ভেলোসিটি। এখন আমাদের ওই যে প্রথম সেগমেন্টে ওইখানে তো আমরা তার ডিসচার্জটা পাবো, তাই তো? তো তার ডিসচার্জটা কত ধরা যায়? ডিসচার্জটা ধরলাম এই লাইনে ধরি, তাহলে আমাদের ডায়ামিটারটা সরাসরি পেয়ে যাবো। মনে করো এই 0.1, ঠিক আছে? এটা অন্যভাবে দেখি, আমাদের ডিসচার্জ ধরলাম যে 0.1। তো এই যে এখান থেকে তুমি তার স্লোপটা পেয়ে যাচ্ছ না? খেয়াল করো, আমাকে তো তিনটাই অজানা রেখে তো আমি ইকুয়েশনটা সলভ করতে পারবো না। আমাকে তো একটা অ্যাজাম্পশন করতে হবে। অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা হচ্ছে যে আমার ভেলোসিটিটা মিনিমাম ভেলোসিটি হবে, কারণ এর চেয়ে কম ভেলোসিটি দিলে সেডিমেন্টেশন হয়ে যাওয়ার চান্স থাকে। তো তাহলে আমি তার ডিসচার্জ অনুযায়ী তার একটা স্লোপ ধরে নেব, বা মনে করো একটা ডিসচার্জ যদি ধরি, আরেকটা ডিসচার্জ মনে করো ধরলাম 0.3, তো এখানে স্লোপ কত আসবে? 0.001। তাহলে এই যে স্লোপটা পেলাম এটা কোন সেগমেন্টের জন্য? এটা একদম প্রথম সেগমেন্টের জন্য, এবং প্রথম সেগমেন্টের জন্য যে স্লোপটা পাবো এখানে আমি বাকি সেগমেন্টের জন্য একই স্লোপ মেনটেন করার চেষ্টা করব। মানে আমরা যে পারপাসটা শিখতেছি সেখানে আমরা এটাই মেনটেন করব, কিন্তু প্র্যাকটিক্যালি সবসময় এটা মেনটেন করা সম্ভব নাও হইতে পারে। তো তখন আমাদের আবার অ্যাজাম্পশন করতে হবে। তো ওই ঝামেলা আমরা এখন আপাতত করবো না। আমাদের প্রথমটার জন্য মিনিমাম ভেলোসিটি ধরে যে স্লোপটা দরকার সেটা ধরেই আমরা বাকিগুলো আনবো। তো তাহলে দেখো এখান থেকে আমাদের এখন ওই প্রথম সেগমেন্টে কত ডায়ামিটার দরকার সেটা আমাদের বের করতে হবে। তো এটা কিভাবে পাবো? দেখো এই যে এইখানে যেটা আসছে এইখানে আমি এটা প্যারালাল লাইন টানবো। তো প্যারালাল লাইন যখন টানবো, দেখো আমাদের এই লাইনটা কি? এই যে এটা ডায়ামিটারের লাইন না? দেখো এই লাইনের ডায়ামিটার কত? 675 মিলিমিটার। এই লাইনের ডায়ামিটার কত? 750 মিলিমিটার। তো এই লাইনটা কি? এই দুটার মোটামুটি মাঝামাঝি অবস্থানে পড়ছে, তাই তো? এবং এটা 675 এর কাছাকাছি আছে কিন্তু। তো এটা কত আসতে পারে একটু চিন্তা করো। তো 700। এটা 700, 710 এরকম কিছু একটা আসবে।
তো তার মানে কি আমরা ডায়ামিটারের জন্য কিন্তু এই যে এখানে আরেকটা লাইন চিন্তা করে সেখান থেকে তার ডায়ামিটারটা বের করতেছি। তার মানে আমাদের প্রথম সেগমেন্ট অর্থাৎ ওই যে 1 2 এর মধ্যে আমাদের ডিসচার্জ ছিল এটা, তার মিনিমাম ভেলোসিটি ধরে একটা স্লোপ পাইছি এবং এই স্লোপটার জন্য করেসপন্ডিং ডায়ামিটার কত পাইছি এই যে এটা, এখান থেকে নিতে হবে। তো তার মানে আমাদের প্রথম সেগমেন্টের জন্য কিন্তু আমরা তার ডায়ামিটারটা পেয়ে গেলাম। এখন ঠিক একইভাবে আমরা বাকি যে সেগমেন্ট গুলো আছে সেই সেগমেন্ট গুলোর জন্য তার ডায়ামিটার বের করব। তো এটা কিভাবে করব? তো সেই ক্ষেত্রে আমাদের স্লোপটা বলছিলাম যে ওই প্রথম যে স্লোপটা আসবে সেই স্লোপটাই আমরা মেইনটেইন করে বাকিগুলোর জন্য বাকি অংশগুলো বের করব। তো এই ক্ষেত্রে আমরা এখন যদি পরের সেগমেন্ট গুলো ডিজাইন করতে যাই, তো আমাদের প্রথমে স্লোপটা ধরি। স্লোপটা আসছিল কত? 0.1। তো স্লোপের লাইনটা ড্র করলাম। এখন আমাদের যে ডিসচার্জ আসে, মনে করলাম যে এখানে ডিসচার্জ একটু বেড়ে গেল কারণ পরের সেগমেন্টটা ধরতেছি। তো ডিসচার্জ এখানে গেল, এটার ভেলোসিটি একটু বেড়ে গেল। দেখো এটা মোটামুটি 0.75 থেকে 1 এর মধ্যে আছে। তো এখান থেকে তার ডায়ামিটারের লাইনটা টানি। তো এটা কত? ডায়ামিটার কত দ্বিতীয় সেগমেন্টের জন্য? দেখো এটা 900 খুব কাছাকাছি আছে। তো এটা 910-20 কিছু একটা ধরো। তার মানে তুমি পরের সেগমেন্টের জন্য কিন্তু ডায়ামিটার পেয়ে গেলে, তাই না? এখন মনে করো তারপরে যে সেগমেন্টটা আছে সেখানে তো তার ডিসচার্জ আরো বাড়তে থাকবে। তো তার পরেরটার জন্য দেখি, তার পরেরটার জন্য ধরলাম মনে করো এইটা, এই লাইনটা। তো এখান থেকে তার ডায়ামিটারটা কিভাবে পাবো? এখান থেকে আরেকটা লাইন টানো। তো এটা কার মাঝামাঝি আছে? দেখো 900 আর 1050 এর মাঝামাঝি আছে। এটা কত ধরা যায়? ইন্টারপোলেট করো। এটা মোটামুটি 975 মিলিমিটার ধরতে পারো। তো গ্রাফটা রিড করা বুঝতেছো? জি স্যার, দুইটা পয়েন্টের ইন্টারসেকশন থেকে আমরা একটা লাইন টানবো, টেনে ওই হিসাবে ইন্টারপোলেট করে পাবো আর কি। আমাদের প্রথমটার জন্য একটা মিনিমাম ভেলোসিটি ধরছি, সেই মিনিমাম ভেলোসিটি দিয়ে আমরা তো স্লোপটা পাইছি এবং সেখান থেকে তার ডায়ামিটার পেলাম প্রথম সেগমেন্টের জন্য। এবং প্রথম সেগমেন্টের জন্য যে স্লোপটা পাইছি সেটাই আমি বাকিগুলোর জন্য মেনটেন করব এবং সেই স্লোপ ধরে আমি তার করেসপন্ডিং ডিসচার্জ গুলোর জন্য ডায়ামিটারটা বের করতেছি। এই যে আমাদের আলটিমেট ডিজাইনটা কি? আলটিমেট ডিজাইন দরকার আমাদের এই ডায়ামিটারটা, আমরা কোথায় কত ডায়ামিটারের ট্রান্সফার দেবো সেটাই আসলে বের করতেছি। এবং এটা বের করার জন্য এই প্রথম থেকে তার ওয়েস্ট ওয়াটার বের করলাম এবং তারপরে যা যা দরকার সব বের করতেছি। আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু ডায়ামিটারটা। তো আশা করি তোমরা গ্রাফটা দেখা বুঝতে পারছো। এখানে তোমরা গ্রাফটা নিয়ে একটু নিজেরা চিন্তা করলেও আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এই যে আমরা ডায়ামিটার গুলো বের করলাম, এখন আমাকে একটা লং সেকশন ড্র করতে হবে। অর্থাৎ আমি এই পাইপটাকে কিভাবে তার লং সেকশনটা দেখাবো এবং এর সাথে সাথে তার এলিভেশনটা বলে দিতে হবে। কারণ এটা যখন ফিল্ডে যাওয়া হবে আমাকে তো প্রথমে তার সয়েলটা কাটতে হবে, তাই না? অর্থাৎ এক্সক্যাভেশন করতে হবে। এক্সক্যাভেশন করে তার নিচে যে বেড আছে সেই বেডটাকে প্রিপেয়ার করতে হবে। এবং বেড প্রিপেয়ারটা কিন্তু এখানে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, কারণ আমরা যে স্লোপটা দিচ্ছি, দেখো স্লোপের ভ্যালু কিন্তু অনেক কম, 0.001। 0.001 স্লোপ মানে কি? তুমি যদি 1000 মিটার যাও তাহলে তোমার ভার্টিক্যাল লেভেলের ডিফারেন্স কত হবে? 1 মিটার। তার মানে কি আমি যে স্লোপটা দেব সেই স্লোপটা কিন্তু একদম সূক্ষ্ম হইতে হবে। অর্থাৎ এই যে স্লোপটা এখানে বলা আছে সেই স্লোপটা মেনটেন করে কিন্তু নিচের বেডটা বানাইতে হবে। কারণ তুমি বেড একরকম বানাইলে তার পাইপ যদি অন্যরকম স্লোপ হয়, স্লোপ কিন্তু মেনটেন হবে না, তাই তো? অর্থাৎ পাইপ এবং বেডের স্লোপ কিন্তু একই হবে। তো এই কারণে আমার ইনভার্ট এলিভেশন নামে একটা কথা আছে, সেই ইনভার্ট এলিভেশনটা জানতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের বেডের স্লোপটা ঠিক করতে হবে এবং আমরা ওই কত এলিভেশনে কতটুকু এক্সক্যাভেট করব সেটা আমাদের লং সেকশনে ড্র করে দেখাই দিতে হবে। তো ইনভার্ট এলিভেশনের যে ক্যালকুলেশনটা সেটা আমাদের লং সেকশনে দেখাইতে হবে। তো এটা তোমাদের ম্যানুয়ালের পিসে
একটা এক্সাম্পলে দেখানো আছে, তো এক্সাম্পলটা আমরা ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এখানে দেখো যে প্রথম যে অংশটা আছে সেই প্রথম অংশের জন্য এলিভেশনটা বের করে দেখাইছি, ইনভার্ট এলিভেশন। তো ইনভার্ট এলিভেশন কি এটা তো জানতে হবে আগে। তো ইনভার্ট এলিভেশন হচ্ছে যে আমার পাইপের যে বটম সারফেস, সেই বটম সারফেসের এলিভেশনটাই হচ্ছে ইনভার্ট এলিভেশন। তো এটা ড্র করি। তো এটার সাথে আসলে ওটার হিসাব মিলবে না, এটা বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তো লং প্রোফাইলে আমাদের কি কি থাকবে, যে কোথায় এটা নোড হচ্ছে সেইটার একটা ফিগার থাকবে, তারপর তার এলিভেশন গুলো দেখাই দিতে হবে এবং কোন সেগমেন্টের লেংথ কতটুকু সেটাও দেখাইতে হবে। অর্থাৎ একটা লং সেকশন কাটলে যা যা দেখা যাইতো সবই দেখাইতে হবে। তো আমরা শুরু করি একদম প্রথম পয়েন্টে। তো প্রথম পয়েন্টে দেখো এখানে আমাদের যে ড্রয়িংটা ছিল, এই যে খেয়াল করো এখানে তোমরা একটা এলিভেশন ধরে নেবে, ঠিক আছে? বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকম ধরতে পারো। তো এই যে ওয়ান, এই যে কন্ট্রোল লাইনটা আছে সেই কন্ট্রোল লাইনে এখানে এলিভেশন কত দেওয়া আছে, 20 মিটার। তো এই এলিভেশন থেকে আমরা আসলে বাকিগুলো সেট করব। তো তোমরা তোমাদের তো এরকম একটা কন্ট্রোল লাইন তোমাদের সুবিধাজনকভাবে ড্র করে নিতে হবে, অর্থাৎ তোমরা এই পয়েন্ট থেকে এটা শুরু করবে এবং এই শুরু করার পর দেখো এখানে মোটামুটি 1 মিটার ইন্টারভ্যালে এই কন্ট্রোল লাইনটা ড্র করছে। অর্থাৎ তোমরা যে প্রত্যেকটা নোডের এলিভেশন পাবে সেই এলিভেশনের উপর ভিত্তি করে তোমাদের কন্ট্রোল লাইনটা দেখা দিতে হবে। তো আমরা প্রথমটা অ্যাজিউম করে নেব। তো এটা তো আমরা এই মানে শেখার জন্য অ্যাজিউম করতেছি, কিন্তু এটা কিন্তু আসলে কোনো অ্যাজাম্পশন না। এটা তো প্রথমে কি সার্ভিং মানে সার্ভে তো করতে হবে প্রথমে একটা কনস্ট্রাকশনের শুরুতে। তো ওই সার্ভে ডাটা থেকে আসলে এলিভেশনটা আসতেছে। তো আমরা যে পয়েন্ট থেকে শুরু করতেছি সেই পয়েন্টের এলিভেশন ধরলাম 20 মিটার। এটা বুঝতে পারতেছো? তো তোমরা বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকম ধরতে পারো। কেউ মনে করো 10 মিটার ধরলে, কেউ 15 মিটার, এরকম আর কি। তো তাহলে এখন আমাদের কিভাবে লং প্রোফাইলটা ড্র করি সেটা একটু শিখি। এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা খুব কমপ্লেক্স বিষয় না। তো ধরলাম যে আমাদের যে এক্সিস্টিং গ্রাউন্ড সারফেস ছিল সেটা মনে করে এরকম কিছু একটা আছে, ঠিক আছে? এরকম কিছু একটা আছে। এখন এটার নিচ দিয়ে আমি লং প্রোফাইলটা ড্র করব। এখন তার নোড 1 ধরলাম যে নোড 1 এই বরাবর আছে, নোড 1 এই বরাবর, নোড 2, নোড 3, নোড 4 এবং একদম শেষে একদম ট্রিটমেন্ট প্ল্যান, ঠিক আছে? ওইটা অত দূর না দেখাই। তো এখানে ধরো নোড 1, নোড 1, নোড 2, তো এদের মধ্যে একটা ডিসটেন্স আছে, তাই না? তো এই যে এই নোড 1 থেকে নোড 2 এর ডিসটেন্সটা ধরলাম L1, অর্থাৎ আমাদের যে লেংথটা হবে সেই লেংথ L2, L3, এটা তোমরা সরাসরি অটোক্যাড থেকে নিতে হবে, L4। এখন খেয়াল করো যে আমাদের যে সিওয়ারটা বসবে সেই সিওয়ারটা কি আমি একদম মানে মাটির সাথে রাখবো, এরকম এরকম নিয়ে যাবো বলতো? এরকম কি নিয়ে যাবো? একটু নিচে থাকে না, খেয়াল করো তো, তোমরা দেখছো অবশ্যই।
জি স্যার, এক্সট্রাভেট করা লাগবে। হ্যাঁ, অর্থাৎ একটা কভার থাকে, তো এই কভারটা তোমরা 2 মিটার ধরতে পারো, অর্থাৎ নোড 1 এর আরএল ধরলাম 20, মানে আরএল 20 মিটার। তো এখানে তার যে পাইপটা আমি দেবো, যে সিভার লাইনটা দেবো, তার এটা হচ্ছে টপ সারফেস। তো টপ সারফেস এলিভেশন কিন্তু আমি প্রথমেই পাবো না, আমার তো দরকার বটম সারফেস এলিভেশন। এবং দেখো আমি যখন নোড 1 থেকে নোড 2 এ যাব, তারপর নোড 2 থেকে নোড 3 তে যাব, নোড 3 থেকে নোড 4 এ যাব, আমাদের প্রত্যেকটাতেই তো ডায়ামিটার বেড়ে যাচ্ছিল না, কারণ ফ্লো বাড়তেছে, এই কারণে আমাকে ডায়ামিটারটা বাড়াইতে হবে। তো আমি ডায়ামিটারটা আসলে এই যে নিচেরটা এভাবে বাড়াবো। তো এইখানে একটা পাইপ সেগমেন্ট, এইখানে একটা পাইপ সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট। তো আমার তো দরকার ইনভার্ট এলিভেশন। ইনভার্ট এলিভেশন কি? ইনভার্ট এলিভেশন হচ্ছে যে আমার পাইপের যে বটম সারফেসটা আছে সেটা এলিভেশন। তো তাহলে এখানে আমরা বের করি যে আমাদের নোড 1 এ এই পাইপ বা এই যে সেগমেন্ট L1 এর জন্য ইনভার্ট এলিভেশনটা কতটুকু। তো ইনভার্ট এলিভেশনটা বের করি, দেখো আমাদের শুরু করবো কোথায় থেকে, 20 মিটার থেকে, তাই তো? কারণ আমাদের তো এই পয়েন্টের আরএল দেওয়া আছে 20 মিটার। তো আমাদের কভার কত থাকবে, 2 মিটার, কভার দিলাম 2 মিটার। তারপর পাইপের তো একটা ডায়ামিটার থাকবে, তাই না? তো এই L1 এর জন্য আমরা ডায়ামিটার ধরলাম এটা D1, এটা ডায়ামিটার D2। ডায়ামিটারটা কোথা থেকে বের করছো, ম্যানিংস ইকুয়েশনের যে গ্রাফ দেখছি সেই গ্রাফ থেকে আমরা বের করছি, এটা D4 ধরলাম। তো তাহলে আমরা ইনভার্ট ইকুয়েশন বের করতেছি, প্রথমে এই পয়েন্ট থেকে শুরু করলাম, তারপর কভার নামলাম, ঠিক আছে? এখন পাইপের সেকশনটা দেখতে কিরকম মোটামুটি? সার্কুলার। আমরা এখানে সার্কুলারটাই চিন্তা করতেছি আপাতত। সার্কুলারই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আমাদের যে গ্রাফটা সেটাও আসলে সার্কুলার জন্যই ছিল। তো আমি এই যে যখন 20 - 2 করলাম, অর্থাৎ এই পয়েন্টের আরএল থেকে যখন 2 নামলাম, তখন কোথায় আসলাম? তখন কিন্তু আসলাম এই যে এই পর্যন্ত, তাই না? তারপর আমাকে এই পর্যন্ত যেতে হবে, তার মানে একটা থিকনেস বাকি বিয়োগ যাবে, তারপর যেতে হবে কোথায়, এই নিচ পর্যন্ত। তার মানে আমাকে এখনো কি কি বাদ দিতে হবে, তার থিকনেস বাদ দিতে হবে আর তার ডায়ামিটার বাদ দিতে হবে। দেখো এটা মুখস্থ করার কিছু নাই, কিন্তু এটা তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে। আমি যখন উপর থেকে আসতেছি, এই যে আরএল 20 থেকে আসতেছি, 20 থেকে 2 মিটার নেমে এই পর্যন্ত আসলাম, তারপর থিকনেস বাদ দিলে এখানে আসবো, তারপর তার ডায়ামিটার বাদ দিলে এখানে আসবো। বুঝতে পারতেছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের পাইপ থিকনেস তোমাদের এখানে কত ধরছিল, 5 সেন্টিমিটার হয়তো ধরছিল, তো 5 সেন্টিমিটার ধরতে পারো, সমস্যা নেই। অর্থাৎ আমরা যে পাইপটা দেবো সেই পাইপের থিকনেস হচ্ছে 5 সেন্টিমিটার। এবং এই যে থিকনেসটা ঠিক করার যে বিষয়গুলো কনসিডারেশন দরকার, যে তার ইরোশন, তার কেমিক্যাল অ্যাটাক ইত্যাদি ইত্যাদি আরো বিষয় কনসিডার করে এই থিকনেসটা ঠিক করা হয়। এবং এটার সাথে ওয়াটার প্রেশারও কিন্তু একটা সম্পর্ক আছে, অর্থাৎ ওয়াটার প্রেশার যদি অনেক বেশি হয়, ওয়াটার প্রেশারের কারণেও কিন্তু এই পাইপ ফেটে যেতে পারে। বা উপরের যে লোড আছে, দেখো উপরে কি কিছু সয়েল আছে, এবং সাধারণত এটা তো রোডের নিচ দিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে কি উপরে ভেহিকেলের একটা লোড আছে। তো এই লোড গুলো কিন্তু সবই পাইপের উপর আসবে। তো এই লোড গুলো যাতে নিতে পারে সেইভাবে কিন্তু আসলে পাইপের থিকনেসটা ঠিক করতে হবে। এবং আরসিসি পাইপের ক্ষেত্রে কি করা হয়, এখানে ভিতরে কিন্তু রিইনফোর্সমেন্ট থাকে। আর এখন অনেক সময় এখানে প্রিস্ট্রেসড স্টিলও ব্যবহার করা হয়, যাতে স্টিলের পরিমাণটা একটু কম দরকার হয়, অর্থাৎ ওইখানে কিছু খরচ বাঁচানোর চেষ্টা করা হয়। তো তাহলে এখান থেকে আমি তার ইনভার্ট এলিভেশনটা বের করার জন্য তার ডায়ামিটারটা বাদ দেবো। তো এটা বুঝতে পারছো, এটা কোন পয়েন্টের এলিভেশন বের করলাম? তাহলে এটা লিখে দিই, ইনভার্ট এলিভেশন।
তো এটা তো ইনভার্ট এলিভেশন, এখান থেকে ক্রাউন এলিভেশনটা কোনটা, ওই যে উপরের যে সারফেসটা আছে সেটাই আমাদের ক্রাউন এলিভেশন। অর্থাৎ একটা পাচ্ছি নিচে সেটা ইনভার্ট, আর উপরে যেটা আছে সেটা ক্রাউন এলিভেশন। তো ক্রাউন এলিভেশন পাওয়ার জন্য তুমি যদি এই যে ইনভার্ট এলিভেশনের সাথে যদি ডায়ামিটারটা যোগ করো তাহলে তুমি ক্রাউন এলিভেশন বের করতে পারবে। তো এই পয়েন্টটা পেলাম, ঠিক আছে। এখন এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাব, খেয়াল করো যে তার ডায়ামিটার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমি বলছি যে এখানে আমাদের একটা স্লোপ আছে, স্লোপটা আমাদের কনস্ট্যান্টই রাখছি, তো আমাদের স্লোপ। তো তাহলে এখন আমাদের বাকি পয়েন্টগুলোর এলিভেশনটা বের করে দেখাই দিতে হবে। তো বাকি পয়েন্টের এলিভেশন গুলো কিভাবে পাবো আমরা? বাকি পয়েন্টের এলিভেশন এখন তো বের করছে যে এই পয়েন্ট এলিভেশন, ঠিক আছে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা একটা নাম দেই, মনে করো যে এই পয়েন্ট, ঠিক আছে, মানে বোঝানোর সুবিধার জন্য। তাছাড়া অনেকগুলো পয়েন্ট আসবে, তো তো এই পয়েন্ট এলিভেশন থেকে এখন আমি বের করব বি পয়েন্ট এলিভেশন। বি পয়েন্ট কোনটা? বি পয়েন্ট হচ্ছে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে। তো বি পয়েন্ট এলিভেশন কিভাবে পাবো বলো তো? এই একটু দূরে লিখলাম, এলিভেশন অফ বি। দেখো তো, এলিভেশন অফ এ থেকে আমি যদি স্লোপ ইনটু ডিসটেন্স করি তাহলে এটা পাবো না? স্লোপ ইনটু ডিসটেন্স কত এখানে? L1। জি স্যার। হ্যাঁ, তো এখন আমার তো দরকার যে L2 পাইপ যেটা, অর্থাৎ ডায়ামিটার 2 এর যে পাইপটা আছে সেইটার ইনভার্ট এলিভেশন। তো সেটা কিভাবে পাবো? তো তাহলে এটা কিভাবে পেতে পারি? আমাকে এই কারণে এটাকে আবার ক্রাউনে চলে যেতে হবে। ক্রাউনে যাই, ক্রাউনে গেলাম, ক্রাউনের পয়েন্টটা ধরলাম সি, ঠিক আছে। তো আমি এখন সি এর এলিভেশনটা বের করি। তো এলিভেশন অফ সি কিভাবে পাবো? elevation of C equal to elevation of B plus diameter of D2, sorry, diameter of D1। দেখো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হলে কি আমাকে ডায়ামিটারটা যোগ করতে হবে না? মানে স্টেপে চিন্তা করো তাহলে সুবিধা হবে। তো এখন আমি এই পয়েন্টে আছি, সি পয়েন্টে আছি। এখন তারপর যাব এই পয়েন্টে, এই পয়েন্টটার নাম দিলাম ডি। অর্থাৎ ডি পয়েন্টে এলিভেশন যদি বের করে ফেলতে পারি তাহলে তো আসলে আমাদের যে L2 যে পাইপটা আছে সেই পাইপের ইনভার্ট এলিভেশনটা পাবো। তো তাহলে ওই ডি পয়েন্টের এলিভেশনটা কিভাবে পাবো? অর্থাৎ এটা এটা লিখলাম যে এলিভেশন অফ ডি, এবং এটাই আসলে কার এলিভেশন? ইনভার্ট এলিভেশন অফ, এই যে মানে ইনভার্ট এলিভেশন অফ L2 এট দ্য বিগিনিং। তো তাহলে এখানে কিভাবে পাবো? এলিভেশন অফ সি থেকে যদি আমি ডায়ামিটার 2টা বিয়োগ করি তাহলে আমি সি থেকে কোথায় নামবো? ডি তে নামবো। এ থেকে বি তে আসলাম, বি এর সাথে D1 যোগ করে সি তে উঠলাম, সি এস থেকে আবার D2 বিয়োগ করলে ডি তে আসলাম। স্টেপটা বুঝতেছো? হ্যাঁ, এখন বাকি এই পয়েন্টের জন্য একই হিসাব। দেখো এটাও দেখাই দেই, তাহলে এখানে অনেক কয়টা নামকরণ করতে হবে। সিডি, এটা ই এফ জি। তো এখানে আমি বের করব এলিভেশন অফ এফ। কিভাবে পাবো? এলিভেশন অফ ডি থেকে আমি স্লোপ ইনটু লেংথ করব, লেংথ কোনটুক? L2। তারপর এফ থেকে আবার ই তে যাব। কিভাবে যাব? এলিভেশন অফ এফ এর সাথে কি যোগ করব? D2 যোগ করব না? বুঝতেছো? দেখো এই যে এফ থেকে ই তে গেলাম, তাহলে কি D2 যোগ করব না? জি স্যার, পাইপটার ডায়ামিটার।
হ্যাঁ, এখন আমার তো দরকার এই যে L3 পাইপের ইনিশিয়াল ইনভার্ট লেভেলটা, তার মানে জি পয়েন্ট এলিভেশনটা দরকার। তাহলে জি পয়েন্ট এলিভেশনটা কিভাবে পাবো? এলিভেশন অফ পরের পাইপের ডায়ামিটার বাদ দিয়ে দেবো G equal to, তাহলে এলিভেশন অফ E থেকে ডায়ামিটার D3 স্যার। তো দেখো এই যে এই একই ক্যালকুলেশন বারবার চলতে থাকবে এবং শুরু হবে, অর্থাৎ এইখান থেকে বাদ বাকিগুলো একইভাবে বের হতে থাকবে। তো এটাও তোমরা এক্সেল এ দেখাই দিতে পারো, এরকম একটা এক্সেল ড্র করে এই যে তার ইনভার্ট এলিভেশন কত এবং তার ক্রাউন এলিভেশন কত এগুলো দেখা দিতে পারো। তো ইনভার্ট এলিভেশন কি এবং ক্রাউন এলিভেশন কি এটা ক্লিয়ার হয়েছে তো নাকি? জি স্যার। অর্থাৎ আমাদের ইনভার্ট এলিভেশন হচ্ছে পাইপের বটম সারফেস এলিভেশনটা, আর ক্রাউন এলিভেশন পাইপের টপ সারফেস এলিভেশনটা। তো সব ডিজাইনের পর আমাকে এই যে তার লং সেকশনটা দেখা দিতে হবে এবং এটা তোমরা অটোগেটই করো এবং তোমাদের যে ক্যালকুলেশন গুলো আছে এগুলো তোমরা এক্সেলেই রাখো। আর তোমাদের একটা সেকশনের মানে প্রত্যেকে একটা করে স্যাম্পল ক্যালকুলেশন দেখাবে, কারণ এটা ঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবো। তো তোমাদের যেহেতু গ্রুপ মেম্বার আছে, তো এক এক গ্রুপ মেম্বার এক একটা সেকশনের ক্যালকুলেশনটা দেখাও, তাহলে তোমাদের সুবিধা আর কি, যে প্রত্যেকটা হিসাবে যে ঠিক আছে সেটার একটা ভ্যালিডেশন পাওয়া যাবে। তো তোমরা নিজেদের মধ্যে এটা কোঅর্ডিনেট করে নিও। তো তোমাদের কাজ বুঝতে পারতেছো কি কি করতে হবে? আর এই যে এলিভেশন গুলো পাচ্ছ এগুলোকে শেষে গিয়ে এই তোমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ আছে এরকম একটা কন্ট্রোল লাইন ড্র করে দিও। তো কন্ট্রোল লাইন গুলো খুব বেশি গ্যাপেও দেওয়ার দরকার নেই। এই যে দেখো এখানে কত গ্যাপ রাখছে 1 মিটার। তো এটা তো আসলে নির্ভর করবে তার লেংথের উপর এবং তার বাকি যেই পয়েন্ট গুলো বের হচ্ছে সেটার উপর। তো তোমরা প্রথম পয়েন্টটা একটা অ্যাজিউম করে নেবে, সেটা অনুযায়ী যেগুলো পরে বের হবে সেটা ওই হিসেবে আমি একটা কন্ট্রোল লাইন ড্র করে দেবো। তো তার মানে তোমাদের যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টে তোমাদের এই ড্রয়িংটাও থাকবে, অর্থাৎ আগের যে ড্রয়িং করছো সেইটার সাথেই কিছু এক্সট্রা আসতেছে আর কি। আর এই যে লং সেকশনের যে ড্রয়িংটা এরকম একটা ড্রয়িং হবে। তো এটা একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এরকম কিছু একটা ড্র করতে পারো। তো এই যে এতটুকু পর্যন্তই, ঠিক আছে। তো তোমাদের যা যা বলা হলো এইখানেও মোটামুটি স্টেপ বাই স্টেপই বলা আছে। তো এখন যেহেতু ক্লাসটা করছো আশা করি এই লেখাগুলো পড়লে বুঝতে পারবে এখন। তো এই মোটামুটি আমাদের এই অংশটা শেষ। অর্থাৎ আমরা কি কি শিখলাম, প্রথমে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেম। তারপর এই ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেম ডিজাইন করার জন্য আমরা তার ওয়েস্ট ওয়াটার ফ্লোটা ক্যালকুলেশন করলাম এবং সেই ওয়েস্ট ওয়াটার ফ্লো থেকে ম্যানিংস ইকুয়েশন ব্যবহার করে তার বিভিন্ন সেগমেন্টের ডায়ামিটার সেট করলাম এবং সবার শেষে গিয়ে এটাকে যখন আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে বসাবো, তো এটার জন্য তো আমার লং সেকশন দরকার। তো সেই লং সেকশনটা সবার শেষে গিয়ে ড্র করলাম।